আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বইটা যে বললাম যে অনেক চেষ্টা করছি ঈদের আগে দেওয়ার, কিন্তু আসলে কিছু কাজ বাকি থেকে গেছে। ঈদের পরে পাবেন, হ্যাঁ ঈদের পরে পাবেন ইনশাল্লাহ। কাজ চলছে, আমি কাজ করতেছি। যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমাদের জ্যামিতির 1 নাম্বার ক্লাস। আমি একটু বলে নিই, জ্যামিতির যে প্রথম যে টপিকটা আছে না, সেটা হচ্ছে রেখা ও কোণ। এই গ্রুপে জ্যামিতির ক্লাসগুলো হবে। হ্যাঁ, এই গ্রুপে জ্যামিতি পরিমিতির সব ক্লাস হবে। এই গ্রুপে জ্যামিতি, পরিমিতি, বেসিক ত্রিকোণমিতি এই অংশগুলা এখানে ক্লাস হবে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবকিছু কি ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আদাব আদাব। আচ্ছা, আমি বলে নিচ্ছি, জ্যামিতি, পরিমিতি এবং বেসিক ত্রিকোণমিতির সমস্ত টপিকের ক্লাস, ঘনজ্যামিতি যা বলেন এখানে হবে, এই গ্রুপে হবে। অন্য গ্রুপে জ্যামিতি পরিমিতির ক্লাস যদি হয়ও পরে পরে যাদের ইমার্জেন্সি দরকার তারা এখন করে নিবে, 47তম বিসিএস প্রিলিমিনারি যারা দিবে। আর যারা 47 দিবে না বা অনার্স কেবল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পরে, তারা আগে পাটিগণিত, বীজগণিত শেষ করবে, প্রয়োজনে পরের ব্যাচের সাথে জ্যামিতি অংশটা করবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে ক্লাস হবে কিনা? এই সপ্তাহে শুক্রবারে ক্লাস হবে। আমি বলছি আমাদের তো জ্যামিতির 2টা ক্লাস, আজকে বৃহস্পতিবার, তাহলে আগামীকাল শুক্রবারে ক্লাস না নিলে তো হবে না। তাই এই সপ্তাহে আগামীকালও ক্লাসটা হবে। শুক্রবারে সাধারণত বন্ধ থাকবে, বাট আগামীকালকের ক্লাসটা হবে। ওকে, আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল ক্লাস হবে, কিন্তু যদিও আমাদের শুক্রবার বন্ধ থাকে, কিন্তু আগামীকাল ক্লাসটা হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। ক্লাস যদি করার, চাপ নেওয়ার মতো এনার্জি থাকে নিবেন, সমস্যা নাই, আমি নিষেধ করি নাই। আচ্ছা, তাহলে রেখা ও কোণ আমি বলে নিচ্ছি। এই রেখা ও কোণ চ্যাপ্টারটা খুবই সহজ, একেবারেই বেসিক চ্যাপ্টার। এর অনেক কিছু আপনারা পারেন, এবং আজকের ক্লাস করে আপনার মনে হতে পারে যে এগুলো তো সবই আমি পারি। হ্যাঁ, আজকের ক্লাসটা একদমই বেসিক ক্লাস, এখানে আপনি সবই পারবেন। মূল একদম আজকে তবু অনেক কিছু পড়াবো, অ্যাডভান্স লেভেলের যে পড়ালেখা সেটা আগামী ক্লাসে এবং পরের ক্লাসে পাবেন। আজকে একদম বেসিক লেভেল থেকে পড়াবো। তাহলে আমরা শুরু করছি। তাহলে আমি আবার বলছি, কালকেও কিন্তু জ্যামিতি ক্লাস হবে এই গ্রুপে। প্রতি সপ্তাহে 2টা ক্লাস হবে জ্যামিতির উপর। আচ্ছা দেখেন, রেখা ও কোণের ক্ষেত্রে আমাদের প্রথমে শুরু করতে হবে হচ্ছে বিন্দু থেকে। বিন্দু দেখেন, প্রথমে আমাদের পড়তে হবে হচ্ছে বিন্দু। বিন্দু কি জিনিস? বিন্দু দেখেন, এখানে বলা আছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা বলি আমরা খালি চোখে যে সমস্ত বস্তু দেখতে পাই, সে সমস্ত বস্তু হচ্ছে সর্বোচ্চ মাত্রা 3। এদিকে তাকান, খালি চোখে আমরা যে সকল বস্তু দেখতে পাই সে সকল বস্তুর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা বলা যায়। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলাকে বলা হচ্ছে বস্তুর মাত্রা। কি বলা হচ্ছে? মাত্রা। আবার বলছি, আগামীকালও কিন্তু ক্লাস হবে। শুক্রবারে সাধারণত বন্ধ থাকবে, বাট এই সপ্তাহে যেহেতু আমরা একদিন ক্লাস কম পাইছি, তাই আগামীকালও জ্যামিতির ক্লাস হবে। জ্যামিতি, পরিমিতি, বেসিক ত্রিকোণমিতির ক্লাস এই গ্রুপেই হবে। এই গ্রুপে সব ক্লাস পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছি, এই যে দৈর্ঘ্য দেখেন, একটু তাকান, এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টাকে বলা হচ্ছে মাত্রা। যে সকল বস্তু আমরা খালি চোখে দেখতে পাই তার মাত্রা, সর্বোচ্চ মাত্রা 3। এই মাত্রাগুলোর একটার নাম হচ্ছে দৈর্ঘ্য, একটার নাম হচ্ছে প্রস্থ, একটার নাম হচ্ছে উচ্চতা। হ্যাঁ, এখন কিছু কিছু বস্তু আছে যার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নাই। কিছু কিছু বস্তু আছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতা নাই। কিছু কিছু বস্তু আছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। আর কিছু কিছু বস্তু আছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, শুধু অবস্থান আছে, সেইটাই হলো বিন্দু। তার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নাই, শুধু অবস্থান আছে। এই যে যদি আপনি এখানে একটা পয়েন্ট, এটাই বিন্দু, এই যে এটাই বিন্দু। দেখেন, এর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু অবস্থান আছে। সে কোন অবস্থানে অবস্থান করতেছে, সেই অবস্থানটা আছে। তাহলে তাকে আমরা কি বলছি? হ্যাঁ, সবকিছুরই নোট পাবেন, একটু ধৈর্য ধরতে হবে, এই আর কি। আচ্ছা, তাহলে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু অবস্থান আছে, তাকে বলা হচ্ছে বিন্দু। ওকে, তাহলে যেহেতু এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলাকে বলে মাত্রা, তাহলে বিন্দুর যেহেতু দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তার কোনো মাত্রাই নাই, কোনো মাত্রাই নাই। তার 3টা মাত্রার কোনো মাত্রাই বিন্দুর নেই। এই জন্য বিন্দুকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। তাহলে বিন্দুকে কি বলে? শূন্য মাত্রার সত্তা। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে বিন্দুর মাত্রা কত? বিন্দুর মাত্রা হচ্ছে শূন্য মাত্রার সত্তা। ওকে, তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, সে কোন অবস্থানে অবস্থান করতেছে সেটা আছে, তাকে আমরা বলছি বিন্দু। আর যেহেতু বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই নাই, তার বিন্দুর মাত্রা হচ্ছে 0। তাই বিন্দুকে বলা হচ্ছে শূন্য মাত্রার সত্তা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার বিন্দুর পরে আমরা চলে যাব হচ্ছে রেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রেখা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে প্রচুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এখন রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথ। এই যে বিন্দুর চলার পথ, আর এই চলার পথকে মানে গণিতের ভাষায় বলে সঞ্চার পথ। সঞ্চার পথ মানে যে পথ দিয়ে বিন্দু চলে তাকে বলে সঞ্চার পথ। যে পথ দিয়ে বিন্দু চলে তাকে বলে সঞ্চার পথ। ওকে, আচ্ছা, তাহলে বিন্দুর চলার পথ বা সঞ্চার পথকে রেখা বলে। মানে ঘটনা কি দেখেন, এদিকে তাকান, সহজে বোঝেন। মনে করেন এটা একটা বিন্দু, এই বিন্দু যদি এখন সামনে চলা শুরু করে তাহলে যে জায়গা দিয়ে যাবে সেই জায়গাটাকে বলা হচ্ছে রেখা। আচ্ছা, তাহলে এই বিন্দু সামনে যদি চলে তাহলে যে জায়গা দিয়ে যাবে বা যে পথ দিয়ে সে চলবে সেই পথকে বা সঞ্চার পথকে কি বলছি? রেখা বলছি। তাহলে বিন্দু, একটা বিন্দু যদি চলতে থাকে, চলতে শুরু করে, তাহলে সে যে পথ দিয়ে যাবে সেই পথের নাম সঞ্চার পথ, আর যে পথটা সে রচনা করলো সেই পথটাকে বলা হচ্ছে রেখা। এখন বিন্দু যদি এরকম এরকম যায় তাহলে একটা বক্র রেখা তৈরি হবে, আর বিন্দু যদি এরকম যায় তাহলে একটা সরল রেখা তৈরি হবে। তাই রেখা হচ্ছে দুই প্রকার, সরল রেখা, বক্র রেখা। এটা ডিপেন্ড করবে বিন্দু কিভাবে চলতেছে তার উপর। তাহলে এই যে বিন্দু যদি সরল রেখায় চলে, সরল পথে চলে, তাহলে সরল রেখা তৈরি হবে। বিন্দু যদি বক্র পথে চলে তাহলে বক্র রেখা তৈরি হবে। ওকে, আচ্ছা, এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে রেখার দুই পাশে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। রেখার দুই পাশে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে। এর কারণ কি যে রেখার দুই পাশে তীর চিহ্ন দেওয়া থাকে কেন? কারণ রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই মানে এদিকেও চলছে, এদিকেও চলছে। দেখেন, এদিকে চলবে রেখা কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত চলবে, এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে ওদিকে চলছে। যেহেতু রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসে রেখার কয়টা প্রান্ত থাকে? রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, ঠিক আছে? তাহলে রেখা ওইদিকেও চলবে, এদিকেও চলবে। এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে ওইদিকেও চলতেছে, এদিকেও চলতেছে। প্রান্ত নাই মানে শেষ নাই, ওদিকেও শেষ নাই, এদিকেও শেষ নাই। কোথায় শেষ হবে আমরা জানি না। ক্লিয়ার বিষয়টা? তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জন্য রেখার দুই পাশে তীর চিহ্ন দেওয়া থাকে। তাহলে রেখা কোনটা রেখা আমরা কি করে বুঝবো? কোন জিনিসটা রেখা কি করে বুঝবো? দুই পাশে তীর চিহ্ন দেখে বুঝবো যে এটা হলো রেখা। রেখাটা যদি স্ট্রেইট হয় তাহলে সরল রেখা, রেখাটা যদি বাঁকা হয় তাহলে বক্র রেখা, ব্যাস। আর রেখা কাকে বলে? বিন্দুর চলার পথকে বলে রেখা। এখন আমাকে বলেন তো, এই রেখার কিন্তু দৈর্ঘ্য আছে, রেখার কিন্তু দেখেন এদিকে 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 দৈর্ঘ্য আছে না? এটা কি 2 মিটার বা 3 মিটার আমি বলতে পারবো না যে 2 মিটার বা 3 মিটার? আচ্ছা, তাহলে এখানে কি বলতে পারবো না যে 2 মিটার বা 3 মিটার বলতে পারবো না? তার মানে রেখার কিন্তু দৈর্ঘ্য আছে। যেহেতু শুধু দৈর্ঘ্য আছে, এদিকেও নাই আবার উচ্চতাও নাই, তার মানে রেখার শুধু দৈর্ঘ্য আছে, শুধু দৈর্ঘ্য আছে। তাহলে মাত্রা কয়টা বলছিলাম? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা মাত্রার কথা বলছিলাম। তার মধ্যে রেখার শুধু দৈর্ঘ্য আছে। যেহেতু শুধু দৈর্ঘ্য আছে তাই আমরা বলছি এইটা রেখা হচ্ছে একমাত্রিক। তাহলে রেখা কয় মাত্রিক? একমাত্রিক। দেখেন নোট দেওয়া আছে, ইম্পর্টেন্ট নোট। রেখা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমি এখানে আলোকপাত করছি। দেখেন, রেখার শুধু দৈর্ঘ্য থাকে, এই যে রেখার শুধু দৈর্ঘ্য থাকে, প্রস্থ উচ্চতা থাকে না, তাই রেখা হচ্ছে একমাত্রিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেখা কয় মাত্রিক? একমাত্রিক। বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা আর রেখা হচ্ছে একমাত্রিক, ঠিক আছে? রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় প্রচুর আসে যে রেখার প্রান্ত বিন্দু কয়টা? উত্তর হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। ওকে, আচ্ছা, এই যে 2 নাম্বার নোট কি বলছে? একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত কেবল একটি সরল রেখা আঁকা যায়। এটা ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষা আসছে। এখানে আমি যা যা লাইন লিখছি নোট আকারে সেগুলো কিন্তু আমার বানানো না, বইয়ে আছে বা কোথাও পরীক্ষাতে আসছে বলেই কিন্তু আমি এগুলো আলোচনার মধ্যে আনছি, কারণ আবার আসতে পারে। ওকে, তাহলে কি বলছে? একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত, একটা বিন্দু থেকে অন্য আর একটা বিন্দু পর্যন্ত কেবল একটাই রেখা আঁকা যায়। মনে করেন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে একটাই রেখা না, একটা সরল রেখা, এই যে এই লাইনটা দেখেন, একটা সরল রেখা আঁকা যায়। একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত কেবল একটাই সরল রেখা আঁকা যায়। সরল রেখা, রেখা না, রেখা না, সরল রেখা। একটা বিন্দু থেকে অন্য আর একটা বিন্দু থেকে, একটা বিন্দু থেকে অন্য আরেকটা বিন্দু থেকে বিন্দুতে কত রেখা? একটা মাত্র সরল রেখা আঁকা যায়। যেমন এইখান থেকে এই পর্যন্ত, কি করছি সব দেখেন, এই বিন্দু থেকে এই বিন্দুতে এই যে সরল রেখা, একটাই সরল রেখা হবে। কিন্তু বক্ররেখা অনেক আঁকা যায়, কারণ আমি যদি এই পথে যাই এটা একটা বক্ররেখা, এই বিন্দু থেকে যদি এই পথে এই বিন্দুতে যাই এটা একটা বক্ররেখা, যদি এই পথে যাই তাহলে এটা আরেকটা বক্ররেখা, যদি এই পথে যাই তাহলে এটা আরেকটা বক্ররেখা। তার মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরল রেখা আঁকা যাবে একটাই, কিন্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে
যদি বক্ররেখা আঁকান তাহলে আপনি অনেক অসীম সংখ্যক বক্ররেখা অঙ্কন করতে পারবেন। কিন্তু কোশ্চেনটা আসছে পরীক্ষাতে যে একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত কেবল একটি মাত্র সরল রেখা অঙ্কন করা যায়। সরল রেখা কয়টা? একটা। এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবেন, একটাই সরল রেখা, আর কোনো সরল রেখা আঁকা যাবে না। কারণ আপনি যদি এই পথে যান তাহলে এই বিন্দুতে ছেদ করবে না, যদি এই পথ দিয়ে যান তাহলে হবে না। তার মানে এই একটাই সরল রেখা আঁকা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা প্রশ্ন পরীক্ষাতে আসে যে একটা সরল রেখার উপর কতগুলো বিন্দু অবস্থিত। আচ্ছা বলেন তো, একটি সরল রেখার উপর কয়টা বিন্দু অবস্থিত? একটি সরল রেখা বা রেখা, একটি রেখার উপর কয়টা বিন্দু অবস্থিত? রেখার উপর কতগুলো বিন্দু আছে? রেখার উপর কতগুলো বিন্দু আছে? একটি রেখার উপর কতগুলো বিন্দু আছে? একটি রেখার উপর কতগুলো বিন্দু আছে? আচ্ছা দেখেন, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই রেখার উপর এটা কি একটা বিন্দু না? এটা একটা বিন্দু। আবার এই রেখার উপর এটা একটা বিন্দু না? এটা একটা বিন্দু। এটা একটা বিন্দু না? এটা একটা বিন্দু না? এটা একটা বিন্দু না? এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু, এটাও একটা বিন্দু। তার মানে একটা রেখার উপর অসংখ্য রেখা, সরি, একটা রেখার উপর অসংখ্য বিন্দু আছে। তাহলে একটি রেখার উপর কি থাকে? অসংখ্য বিন্দু থাকে। এটা পরীক্ষায় আসে, হ্যাঁ। একটি রেখার উপর অসীম সংখ্যক বা অসংখ্য বিন্দু থাকে, মনে থাকবে, অসীম সংখ্যক বা অসংখ্য বিন্দু থাকে। নেক্সট দেখেন কি বলছে। দেখেন, দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই যে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তবে শর্ত আছে, যদি সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল না হয়। এই কথাটা একটু পরেই বোঝাবো। যদি রেখা দুটি সমান্তরাল না হয়, একটু পরে আমি বুঝাবো, সমান্তরাল না হয়, ঠিক আছে। দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতেই ছেদ করতে পারে যদি ওই রেখা দুইটা পরস্পর কি না হয়? সমান্তরাল না হয়। যেমন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা আর একটা সরল রেখা। দেখেন এই সরল রেখা দুইটা কিন্তু এই যে একটা বিন্দুতেই পরস্পরকে ছেদ করছে, আর কিন্তু কখনোই ছেদ করবে না এরা পরস্পরকে। তার মানে হচ্ছে দুইটা সরল রেখা পরস্পরকে কেবল একটি বিন্দুতেই ছেদ করতে পারে। আর এই যে ছেদ বিন্দু, এটার নাম হচ্ছে ছেদ বিন্দু। যে বিন্দুতে সরল রেখা দ্বয় পরস্পরকে ছেদ করছে, এটার নাম হচ্ছে ওই সরল রেখা দুইটার ছেদ বিন্দু। এটার আর একটা নাম আছে, কেউ বলতে পারবেন? এই বিন্দুটার আর একটা নাম আছে, ওই সরল রেখা দুইটার কি আর একটা নামে অভিহিত করা হয়, বলেন তো কি সেটা? এই ছেদ বিন্দুকে আর একটা নাম বলা হয়, সেটার নাম কি? না না না, এই ছেদ বিন্দুর এইটাকে বলে, এই বিন্দুটাকে বলে সাধারণ বিন্দু। থ্যাংক ইউ ভেরি মাচ। সাধারণ বিন্দু, রাইট, এইটাই চাচ্ছিলাম, সাধারণ বিন্দু। কেন সাধারণ বিন্দু নাম হয়েছে এটা বোঝেন আগে, তাহলে মনে থাকবে, না হলে মনে থাকবে না। আচ্ছা বলেন তো, একটু তাকান, এই বিন্দুটা মনে করেন এটা হচ্ছে এবি সরল রেখা, এটা হচ্ছে সিডি সরল রেখা। আচ্ছা আমাকে বলেন তো, এই বিন্দুটা একটা সরল রেখার উপর তো অসংখ্য বিন্দু অবস্থান করে। এদিকে তাকান, এদিকে একটা সরল রেখার উপর কি অসংখ্য বিন্দু অবস্থান করে না? তার মানে এই বিন্দুটা, এই ও বিন্দু, এটার নাম দিলাম ও বিন্দু, এই বিন্দুটা কি এবি সরল রেখার উপর অবস্থান করতেছে নাকি সিডি সরল রেখার উপর অবস্থান করতেছে? এটা বলেন তো, আপনারা একটু কমেন্টের উত্তর দেন তো। এই বিন্দুটা যে বিন্দুতে ছেদ করছে, ওই ছেদ বিন্দুটা কি এবি সরল রেখার উপর অবস্থান করতেছে নাকি সিডি সরল রেখার উপর অবস্থান করতেছে? ওই বিন্দুটা এবি সরল রেখার উপর অবস্থান করতেছে, আবার সিডি সরল রেখার উপর অবস্থান করতেছে। তার মানে ওই বিন্দুটা কোন সরল রেখার উপর অবস্থান করতেছে? এবি সরল রেখার উপর, সিডি সরল রেখার উপর। যেহেতু এই বিন্দুটা দুইটা সরল রেখার উপরই অবস্থান করতেছে, যে জিনিসটা উভয়ের মধ্যে থাকে তাকে আমরা কমন বলি না? মনে করে দেখেন, মনে করেন এখানে আছে 5x প্লাস 3x, তখন বলেন না এখানে x কমন আছে, বলেন না এখানে x কমন আছে। তার মানে যে জিনিসটা সবার মধ্যে থাকে তাকে বলে কমন, আর কমনের বাংলা হলো সাধারণ।
কমনের বাংলা কি? সাধারণ। তার মানে এই বিন্দুটা সিডি সরলরেখার উপর অবস্থান করতেছে, এই বিন্দুটা এবি সরলরেখার উপর অবস্থান করতেছে। তার মানে এই বিন্দুটা উভয় সরলরেখার উপর অবস্থান করতেছে, আর উভয়ের উপর অবস্থান করার কারণে এই বিন্দুর নাম হচ্ছে কমন বিন্দু। কার কার কমন বিন্দু? এবি এবং সিডি এর। কমনের বাংলা হচ্ছে সাধারণ, তাই এটাকে বলা হচ্ছে সাধারণ বিন্দু। তো পরীক্ষায় আসে প্রশ্ন যে দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে তাদের সাধারণ বিন্দু কয়টা হবে? সাধারণ বিন্দু মানেই ছেদ বিন্দু। সাধারণ বিন্দু ইজ ইকুয়াল টু ছেদ বিন্দু। এই ছেদ বিন্দু বোঝে, অনেকে সাধারণ বিন্দু বোঝে না। সাধারণ বিন্দু যা, ছেদ বিন্দুও তাই। ক্লিয়ার বিষয়টা? তার মানে দুইটা সরলরেখা যদি, কিন্তু এই সরলরেখা দুইটা যদি পরস্পর সমান্তরাল হতো, এরকম হতো। দেখেন সমান্তরাল বলতে কি বোঝায় আমি একটু পরে বোঝাবো, সমস্যা নেই। এই সরলরেখা দুইটা যদি পরস্পর, এই যে প্যারালাল, এই যে এই এবি আর সিডি এরা পরস্পর হচ্ছে প্যারালাল, সমান্তরাল। এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পর কি? সমান্তরাল। দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের মধ্যে ডিসটেন্স সবসময় সেম থাকবে, এদের মধ্যে দূরত্ব সবসময় সেম থাকবে। এই দেখেন এই দূরত্ব যতটুক, এই দূরত্ব ততটুক, এখানেও দূরত্ব ততটুক। উভয়ের মধ্যে যখন ডিসটেন্স সবসময় সেম থাকবে তখন এই দুইটা সরলরেখাকে বলা হচ্ছে পরস্পর সমান্তরাল। তাহলে এদের মধ্যে যেহেতু ডিসটেন্স সেম, তাহলে এরা কিন্তু যতই এদিকে যাক না কেন কোনোদিনও জীবনে পরস্পরকে কোনোদিনও ছেদ করবে না। এই জন্য দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে এরা পরস্পরকে কখনো ছেদ করে না, মানে এরকম ছেদ বিন্দু থাকবে না। এই জন্য এখানে আমরা বলে দিচ্ছি যে দুটি সরলরেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে যদি ওই রেখা দুটি সমান্তরাল না হয়। কারণ সমান্তরাল হলে আর ছেদ করবে না। সমান্তরাল হলে এদের মধ্যে ডিসটেন্স, সমান্তরাল মানে হচ্ছে ওদের মধ্যে ডিসটেন্স সবসময় একই থাকবে। যেমন দুইটা রেলের যে দুইটা লাইন থাকে না, ওই লাইন দুইটা কিন্তু পরস্পর প্যারালাল। দেখবেন ওরা কিন্তু পরস্পরকে কখনো ছেদ করে না, যত দূরেই যান চলতেই থাকবে, কারণ ওদের মধ্যে ডিসটেন্স সবসময় কি? সেম থাকে। এই জন্য এরা পরস্পরকে কি করবে না? মিলিত হবে না। এরা পরস্পরের সাথে কখনো মিলিত হবে না, ছেদও করবে না। কে ভাই? যার বেশি তাড়াহুড়ো আছে আমি তো তাকে বলছি যে এখানে রেকর্ডেড কোর্স আছে অলরেডি, মানে আমাদের আগের ব্যাচের ক্লাস, সবগুলো ক্লাস অলরেডি অ্যাভেলেবল। আপনার যদি বেশি তাড়া থাকে তাহলে ওইখানে দেখতে হবে। এটা কিন্তু আমি বলেই ভর্তি নিছি, আমি কিন্তু কাউকে না বলে লুকোচুরি করে ভর্তি নেই ভাই। আপনার যদি উদ্দেশ্য হয় কোর্স শেষ করা তাহলে আপনাকে এই রেকর্ড কোর্স দেখতে হবে। আর যদি উদ্দেশ্য হয় শেষ করা তাহলে যাদের 40, 50, 60, 70টা ক্লাস আছে ওদের কোর্সে ভর্তি হতে হবে। আমার কোর্সে শুধু পরিশ্রমীদেরকে স্বাগতম। হ্যাঁ, আমার কোর্সে পরিশ্রমীদেরকে স্বাগত। যে গণিত শিখতে চায়, যে অঙ্ক কোর্স করে নিজে নিজে গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে চায়, যে অঙ্ক কমন পড়ে নাই কিন্তু সে সমাধান করবে, আমার তাকে দরকার। যার মনে করেন সময় নেই ভাই, আমার তো বয়স নাই, তাহলে আপনার রেকর্ড ক্লাস দেখে শেষ করতে হবে, নিজের ভালো নিজেকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য বলছি দুইটা সরলরেখা যদি প্যারালাল না হয় তাহলে এরা অবশ্যই একটা বিন্দুতে ছেদ করবে, আর সেই ছেদ বিন্দুর নাম হচ্ছে সাধারণ বিন্দু বা ছেদ বিন্দু। ক্লিয়ার? এই যে আচ্ছা, এবার 4 নাম্বার কি বলছে দেখেন। 4 নম্বরে বলছে যে সব বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। খুবই সিম্পল। যে সব বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। এই যে সমরেখ মানে কি? একই রেখার উপর অবস্থান করতেছে। রেখার উপর কারা অবস্থান করে? রেখার উপর বিন্দু অবস্থান করে। রেখার উপর কি অবস্থান করে? রেখার উপর বিন্দু অবস্থান করে। এই যে রেখার উপর বিন্দু অবস্থান করে, এরকম অসংখ্য বিন্দু রেখার উপর এরকম অসংখ্য বিন্দু অবস্থান করে। তাই যে সকল বিন্দু একই সরলরেখা, এই যে এই সরলরেখার উপর এরকম আমি কয়েকটা বিন্দু দেখলাম, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু। এই বিন্দুগুলোর নাম হচ্ছে সমরেখ বিন্দু। এই বিন্দুগুলোর নাম কি? সমরেখ বিন্দু। কেন? কারণ এই বিন্দুগুলো এই মনে করেন যে এটা হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে এমএন সরলরেখা। এই এমএন সরলরেখার উপর এই বিন্দুগুলো অবস্থান করতেছে, তাই এই এ বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু, বি বিন্দু এগুলোর নাম হচ্ছে সমরেখ বিন্দু। কেন সমরেখ? কারণ এরা সবাই একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থান করছে, তাই এদের নাম হচ্ছে সমরেখ বিন্দু। ওকে, নেক্সট। তাহলে আমরা এতক্ষণ পড়লাম রেখা, এবার হচ্ছে রশ্মি। আচ্ছা, রশ্মি কি? রেখার সাথে রশ্মির পার্থক্য কি? রেখার হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু ছিল, আর রশ্মির একটা প্রান্ত বিন্দু। এই যে দেখেন একটা প্রান্ত বিন্দু আছে, আর এদিকে তীর চিহ্ন মানে এদিকে প্রান্ত বিন্দু নাই, এদিকে চলবে। এই যে এদিকে তীর চিহ্ন থাকার অর্থ হচ্ছে ওইদিকে চলবে।
আর এদিকে তীর চিহ্ন নাই, মানে এখানে একটা প্রান্ত বিন্দু আছে, মানে তার স্টার্টিং পয়েন্ট আছে, শুরু হয়েছে কোথায় সেটা আছে, কিন্তু শেষ হবে কোথায় এটা জানি না, কারণ ওদিকে তীর চিহ্ন দেওয়া। যেমন সূর্য থেকে কি আসে, রে আসে, বলে না সূর্য থেকে রশ্মি আসে, কারণ সূর্য থেকে যে রশ্মিটা আসতেছে সেটা শুরু হয়েছে সূর্য থেকে, কিন্তু যেটা যাচ্ছে বা বিকৃত হয়ে যেটা যাচ্ছে সেটা কোথায় যায় শেষ হবে তার কোনো প্রান্ত বিন্দু নাই। ঠিক আছে, তাহলে রে বা রশ্মি এর একটা প্রান্ত বিন্দু আছে আর আরেকদিকে তীর চিহ্ন থাকবে, এগুলো চিত্র আসে বলে। তাহলে রশ্মির কয়টা প্রান্ত বিন্দু থাকবে, রশ্মির মাত্র একটি মাত্র প্রান্ত বিন্দু থাকবে, এই যে সরি এই যেটা, আর এদিকে কি তীর চিহ্ন মানে এদিকে চলবে। এবার হচ্ছে রেখাংশ। আচ্ছা রেখাংশ মানে কি, রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ, বুঝে পড়বেন। না না, প্রান্ত বিন্দু আর শীর্ষবিন্দু ব্যাপারটা একরকম না, প্রান্ত বিন্দু আর শীর্ষবিন্দু একরকম না, ঠিক আছে। আচ্ছা দেখেন রেখাংশ, রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ, রেখাংশ ইজ ইকুয়াল টু রেখার অংশ, রেখাংশ ইজ ইকুয়াল টু রেখার অংশ, মানে কোন একটা রেখার অংশকে আমরা বলছি রেখাংশ। মনে করেন এটা হচ্ছে এবি সরল রেখা, এই রেখার একটা অংশ যদি আমরা কেটে নেই, মনে করেন এই যে সি থেকে ডি পর্যন্ত এইটুক যদি কেটে নেই, এই যে, তার মানে আমরা এই রেখাংশ হচ্ছে রেখার মধ্য থেকে একটা অংশ কেটে নিছি, তার মানে হচ্ছে এর কিন্তু দুই পাশে তীর চিহ্ন থাকবে না, দুই পাশে তীর চিহ্ন থাকবে না, এই যে দেখেন দুই পাশে তীর চিহ্ন থাকবে না, তার মানে কি এর প্রান্ত বিন্দু থাকবে দুইটা, তার মানে এই পাশে একটা প্রান্ত বিন্দু, এই পাশে একটা প্রান্ত বিন্দু, মানে এর শুরু আছে শেষ আছে, দুই পাশের এক পাশে তীর চিহ্ন থাকবে না। তাহলে পার্থক্য বুঝতে হবে, সরল রেখা যদি বলে তাহলে দুই পাশে তীর চিহ্ন থাকবে, রশ্মি যদি বলে তাহলে এক পাশে তীর চিহ্ন থাকবে, একটা প্রান্ত বিন্দু থাকবে, আর যদি রেখাংশ বলে রেখার অংশ, সরল রেখার অংশ, তাকে আমরা বলবো হচ্ছে দুই পাশে প্রান্ত বিন্দু থাকবে, দুইটা প্রান্ত বিন্দু থাকবে, কোনো তীর চিহ্ন থাকবে না। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন তল, তাইলে রেখা থেকে এবার আসলাম তল। তল হচ্ছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, খেয়াল করেন, যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা বলছি তল। তাহলে তলের কি কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে কয়টা মাত্রা আছে, দুইটা, দৈর্ঘ্য প্রস্থ আছে, তাই মাত্রা আছে দুইটা, তাহলে তলের মাত্রা হচ্ছে দুইটা। যেমন বোর্ড, যেমন একটা হোয়াইট বোর্ড, যেমন একটা হোয়াইট বোর্ড, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে এই যে এই বোর্ডটাই ধরেন, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নাই, বা উচ্চতা যদি ধরেন এদিকে একটু অবশ্য আছে। আর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে একটা পেজ, এই যে একটা পেজ, একটা পেজ মনে করেন যে একটা পেজ, এই পেজের কিন্তু দেখেন এদিকে আছে দৈর্ঘ্য, এদিকে আছে প্রস্থ, বাট এটার কিন্তু উচ্চতা নাই, তার মানে এই পেজ বা তল, পেজ একটা তল, হ্যাঁ পেজ একটা তল, এটা কি দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নাই, তার মানে এটার মাত্রা কয়টা, দুইটা, দ্বিমাত্রিক। আচ্ছা গোলক হচ্ছে ত্রিমাত্রিক, গোলক হচ্ছে ত্রিমাত্রিক, হ্যাঁ তিন মাত্রা, তিন মাত্রার। আচ্ছা এবার দেখেন তাহলে তলের মাত্রা কয়টা, দুইটা। এবার সমান্তরাল সরল রেখা, ওই যে আমরা যেটা পড়ে আসলাম প্যারালাল স্ট্রেইট লাইন, সমান্তরাল সরল রেখা, দেখা যাচ্ছে আশা করছি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এই সমান্তরাল সরল রেখা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ দেখেন সমান্তরাল সরল রেখা কি বলছে, দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গাতেই সমান থাকে তবে সরল রেখা দ্বয়কে পরস্পরের কি বলা হয়, সমান্তরাল বলা হয়। এই যে দেখেন দুইটা সরল রেখা এখানে দেখাইছি, এবি একটা সরল রেখা, সিডি একটা সরল রেখা, এদের মধ্যবর্তী ডিসটেন্স দেখেন, এই যে এই ডিসটেন্সটা কিন্তু সব জায়গায় সমান, এই ডিসটেন্সটা সব জায়গায় সমান, এখানে 2 সেন্টিমিটার হলে এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার, এখানেও 2 সেন্টিমিটার। দুইটা সরল রেখার মধ্যবর্তী ডিসটেন্স যখন সব জায়গায় সমান থাকবে তখন এই সরল রেখা দুইটা যত দূরেই যাক না কেন পরস্পরকে কখনোই ছেদ করবে না, আর এদেরকে বলা হচ্ছে পরস্পর সমান্তরাল সরল রেখা। তাহলে এখানে এবি আর সিডি কি পরস্পর সমান্তরাল, দুইটা সরল রেখা যে পরস্পর সমান্তরাল এটা প্রকাশ করা হয় এরকম দুইটা দাগ দিয়ে, যে এরকম দুইটা দাগ দিয়ে, মানে দুইটা সরল রেখার মাঝে যদি আমরা এরকম দুইটা দাগ দেই তখন বুঝে নিতে হবে এর দুই পাশে যে দুইটা রেখা আছে তারা পরস্পর কি সমান্তরাল। ঠিক আছে, বইয়ে মানে অনেক সময় প্রশ্ন কিন্তু এরকম দেওয়া থাকবে, এই যে এবি সমান্তরাল সিডি, মানে এবি আর সিডি কি সমান্তরাল, এই চিহ্ন দ্বারা বুঝে নিতে হবে। ঠিক আছে, দুইটা প্যারালাল লাইন দ্বারা। আচ্ছা আবার সংজ্ঞা আবার অন্যভাবে দিচ্ছে, অথবা একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে। হ্যাঁ দুইটা সরল রেখা কখন পরস্পরকে ছেদ করবে না, যখন এদের মধ্যে মধ্যবর্তী ডিসটেন্স সবসময় সমান থাকবে। যখনই দুইটা সরল রেখার মধ্যে ডিসটেন্স সবসময় সমান থাকবে তখন এরা যত দূরেই যাক না কেন পরস্পরকে ছেদ করবে না। তাহলে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ না করে তারা সমান্তরাল,
অথবা এইভাবে বলা যায় যে দুইটা সরলরেখার মধ্যবর্তী ডিসটেন্স যদি সবসময় সমান থাকে, একই থাকে, তাহলে ওই সরলরেখাটাকে সমান্তরাল সরলরেখা বলে। এই দুইভাবেই কিন্তু সংজ্ঞায়িত করতে পারেন। তাহলে পরীক্ষায় কিন্তু দুইভাবেই প্রশ্ন আসছে। তাহলে দুইটা সমান্তরাল সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসছে দুইটা সমান্তরাল সরলরেখার ছেদবিন্দু কয়টা? ছেদবিন্দু, কোনো ছেদবিন্দু নেই। দুইটা সমান্তরাল সরলরেখার কোনো ছেদবিন্দু নেই। আর এই ছেদবিন্দুকে আরেকটা নাম কি দেয়? সাধারণ বিন্দু। ছেদবিন্দুর আরেকটা নাম হচ্ছে সাধারণ বিন্দু। তার মানে দুইটা সরলরেখার কোনো ছেদবিন্দু নেই বা সাধারণ বিন্দু নেই, পরীক্ষা আসে। অর্থাৎ দুটি সমান্তরাল সরলরেখার কোনো সাধারণ বিন্দু বা ছেদবিন্দু থাকে না। দুটো সমান্তরাল সরলরেখার কোনো সাধারণ বিন্দু বা ছেদবিন্দু থাকে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আটকে যাবে কেন? ঠিকই দেখা যাচ্ছে। একই সমতলে থাকলে পরস্পরকে ছেদ করে না। একই সমতলে থাকলে ছেদ করবে না কেন? এই যে এই বোর্ডের সমতলে এই দুইজন একই সমতলে আছে না, এরা পরস্পরকে ছেদ করে নাই? করছে। একই সমতলে অবস্থিত দুইটা সরলরেখা, এই যে মানে সরলরেখা দুইজন একই প্লেনে অবস্থান করবে এবং তারা যদি পরস্পরকে ছেদ না করে তাহলে ওই দুইটা সরলরেখা কি পরস্পর সমান্তরাল। আশা করি বুঝতে পারছেন। নেক্সট। আচ্ছা, এবার এখানে কি বলছে দেখেন, পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরলরেখার একটি মাত্র সাধারণ বিন্দু থাকে। সাধারণ বিন্দু বা ছেদবিন্দু। পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরলরেখা, তার মানে দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল না হয় তাহলে এরা অবশ্যই ছেদ করবেই। সমান্তরাল না হলে এরা যেখানে যাক, যদি দুইটা সরলরেখা সমান্তরাল না হয় তাহলে এরা যত দূরেই যাক না কেন কোনো না কোনো জায়গায় ছেদ করবেই। তাহলে পরস্পর সমান্তরাল না হলে এরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ছেদ করবে এবং সেটা একটা বিন্দুতেই ছেদ করবে, আর কখনো ছেদ করবে না। কারণ দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে এরা পরস্পরকে ছেদ করছে। এবার এ ওইদিকে যাবে, এ এইদিকে যাবে, আর কিন্তু জীবনেও পরস্পরকে ছেদ করবে না, ওই একটা বিন্দুতেই ছেদ করবে। কিন্তু দুইজন যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু আর কখনোই ছেদ করবে না। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন, অর্থাৎ এরা পরস্পরকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে যদি পরস্পর সমান্তরাল না হয় দুইটা সরলরেখা। নেক্সট, কোণ। এই কোণ পড়ানোর আগে আমি আপনাদেরকে কিছু কোশ্চেন সলভ করাই দিই। হ্যাঁ, এই যে টাইপ 1 মানে হচ্ছে সহজ টাইপের কোশ্চেন যেগুলা। আচ্ছা, জ্যামিতির আলোচনা প্রথম কোন দেশে হয়? এগুলা আসে পরীক্ষায়, ঠিক আছে। জ্যামিতির আলোচনা হয় প্রথম হচ্ছে মিশরে। হ্যাঁ, মিশরে। এগুলা মুখস্থ টাইপের ডেটা। জ্যামিতির আলোচনা হয় প্রথম হচ্ছে মিশরে। নেক্সট কোশ্চেনে কি আছে? বিন্দু কয় মাত্রার সত্তা? এগুলো পরীক্ষাতে আসছে, কিন্তু আমি কিন্তু পরীক্ষার কোশ্চেন ছাড়া একটাও তুলি নাই। বিন্দু কত মাত্রার সত্তা? তাহলে বিন্দু কত মাত্রার সত্তা? বিন্দু কত মাত্রার সত্তা? বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। বিন্দুর কোনো মাত্রা নাই। কি আছে? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, মানে কোনো মাত্রা নাই। শুধু কি আছে? অবস্থান আছে। বিন্দুর কি আছে? শুধু অবস্থান আছে। এটা কি বলছে দেখেন, এটা কি হবে বলেন? আপনারা উত্তর দিবেন। তারপর আবার আমরা থিওরিতে চলে যাব। এই বিন্দু, রেখা এগুলো পড়ার পরে আমরা আবার চলে যাব হচ্ছে কোণে। সেই কোণ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, কোণ থেকে। হ্যাঁ, কোণে চলে যাব। আচ্ছা, কি বলছে? রেখার বৈশিষ্ট্য। রেখা, তাহলে রেখা কি? আমরা পড়ছিলাম রেখার শুধু দৈর্ঘ্য আছে। তাহলে রেখার দৈর্ঘ্য, কেবল দৈর্ঘ্য আছে, কথা সত্য। আচ্ছা, এখানে কিন্তু আবার অপশন আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা সত্য না। তারপরে দৈর্ঘ্য প্রান্ত বিন্দু আছে, দৈর্ঘ্য প্রান্ত না, প্রান্ত বিন্দু নাই। দৈর্ঘ্য আছে কিন্তু প্রান্ত বিন্দুটা নাই। আবার এখানে হচ্ছে ক খ উভয়, এটা তো যেহেতু সত্য না, তার মানে শুধু কি এ নাম্বার অপশন হচ্ছে রাইট। শুধু এ নাম্বার অপশন রাইট। বুঝে উত্তর দিতে হবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এখানে কি বলছে? রেখার প্রান্ত বিন্দু কয়টি? দেখেন, রেখার প্রান্ত বিন্দু বুঝতে হবে। রেখার আমরা কি জানি? রেখার তীর চিহ্ন কয় পাশে থাকে? রেখার তীর চিহ্ন থাকে দুই পাশে। যেহেতু রেখার দুই পাশে তীর চিহ্ন থাকে, তার মানে কোনো প্রান্ত বিন্দু নেই, ঠিক আছে। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তার মানে কোনো প্রান্ত বিন্দু নেই। নেক্সট, এখানে কি বলছে? দুইটি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি? দুইটি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কয়টি মানে কি? মানে দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়? দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যায়? মানে দুইটা বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা আঁকা যাবে? দেখেন, আমি বলে দিচ্ছি। এই একটা বিন্দু,
এই দুই বিন্দু দিয়েই যাবে এরকম সরলরেখা একটার বেশি না, একটাই মাত্র। আর অন্য কোনোভাবে আঁকালে হয় এই বিন্দু দিয়ে যাবে, এটা দিয়ে যাবে না, অথবা এই বিন্দু দিয়ে যাবে, এই বিন্দু দিয়ে যাবে না। তার মানে দুইটা বিন্দু দিয়ে কেবল একটাই সরলরেখা যাবে। কিন্তু পরীক্ষায় যদি আসে দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়, তাইলে অসংখ্য। যারা মনে করছেন অসংখ্য মারবেন, হ্যাঁ, তাদের কথা বলি, দুইটা বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায় তাহলে অসংখ্য। দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত যায়, বৃত্তের ক্লাসে যে বোঝাবো। বাট দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা সরল রেখা আঁকা যায়? একটাই। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আগামীকালকের ক্লাসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং আমি আজকে ক্লাস শেষে আমি শীট দিয়ে দিব জ্যামিতির। এদিকে তাকান, ক্লাস শেষে জ্যামিতির রেখাকোণের পূর্ণাঙ্গ শীটটা আমি আপলোড করে দিব। আপনারা এই গ্রুপেই পেয়ে যাবেন, এই গ্রুপেই পেয়ে যাবেন। ক্লাসের ক্যাপশনেই পাবেন। 1 নাম্বার ক্লাস যে লেকশন চলছে না, 1 নাম্বার ক্লাসের ক্যাপশনেই থাকবে। আপনি ওখান থেকে গুগল ড্রাইভ লিঙ্কটা ডাউনলোড করে নেবেন, এবং শীটটা দেখলেই বুঝবেন যে ওর মধ্যে আমি কত কিছু রাখছি। মানে সোজা কথা, আপনাকে ক্রিয়েটিভ কিছু শেখাতে চাই আমি। ওকে, আচ্ছা, তাহলে সরল রেখার কি দুইটা বিন্দুর মধ্য দিয়ে একটাই সরল রেখা আঁকা যাবে। এই যে একটাই সরল রেখা আঁকা যাবে, তাহলে এটার উত্তর হচ্ছে এই নাম্বার অপশন। নেক্সট, তলের মাত্রা কয়টি? তলের কি কি থাকে? দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। তলের কি থাকে? তলের থাকে দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, তার মানে কয় মাত্রিক? 2 মাত্রিক। তাহলে তল হচ্ছে 2 মাত্রিক। নেক্সট, দেখেন, যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয়, তাদের নাম কি? যে দুইটা মাত্রা দ্বারা তল সৃষ্টি হয় তাদের নাম কি মনে আছে? দৈর্ঘ্য এবং প্রস্থ। এই যে দৈর্ঘ্য ও প্রস্থ, যে দুইটা মাত্রা দ্বারা কি সৃষ্টি হচ্ছে? তল সৃষ্টি হচ্ছে, তাদের নাম হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থ। এখানে একটা কথা বলে নিই, তল সৃষ্টি হতে শুধু দৈর্ঘ্য প্রস্থ লাগবে ব্যাপারটা এমন না। তল সৃষ্টি হতে যদি বলে যে প্রস্থ এবং উচ্চতা, তা দিয়েও হবে। এইভাবে বলে, মানে তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই হবে। তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই তল সৃষ্টি হবে। কথা কি বুঝছেন? তিনটা মাত্রার মধ্যে যে কোনো দুইটা থাকলেই তল সৃষ্টি হবে। আচ্ছা, তার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ, আসলে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা কিছু না, প্রস্থ একটা দৈর্ঘ্য, এই জন্য আমি এটা বললাম। কেউ আবার মনে করেন না যে কোনো দুইটা থাকলেই হবে, এটা আমার কেমন কথা। প্রস্থও এক প্রকার কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে এটা কি একটা মানে মানে দূরত্ব না? তো প্রস্থ এটাও তো একটা দূরত্ব। ওকে, আচ্ছা, নেক্সট, দুটি সমান্তরাল সরল রেখার কয়টি সাধারণ বিন্দু থাকে? দেখেন, দুটি সমান্তরাল সরল রেখার কয়টি বিন্দুতে ছেদ করে? তো আমরা কি জানি, দুটি সমান্তরাল সরল রেখা কখনোই কি পরস্পরকে ছেদ করবে না। দুটি সমান্তরাল সরল রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তার মানে এদের কোনো ছেদ বিন্দু নাই, সাধারণ বিন্দু নাই। এটা 44তম বিশেষ লিখিত মানসিক দক্ষতায় আসছিল। 44তম লিখিত মানসিক দক্ষতায় এমসিকিউতে আসছিল। মানসিক দক্ষতায় এমসিকিউ টাইপ 5। তাহলে এখানে অপশন ছিল না। অপশনে ওরা যেভাবে দিচ্ছিল আমি সেইভাবে রেখে দিচ্ছি, অপশন ছিল না, এখানে অপশন ব্ল্যাঙ্ক ছিল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? দুটি লাইন বলতে রেল লাইন বলতে পারেন, বা অন্য কিছু বলতে পারেন। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে, এই যে সমান্তরাল ভাবে 2 মিটার দূরে, দুটি লাইন একে অন্য থেকে 2 মিটার দূরে, মানে দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্স 2 মিটার। এরা পরস্পরের সাথে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে দুজন, মানে এই একটা লাইন, এদের মধ্যবর্তী ডিস্টেন্স 2 মিটার। এরা চলে যাচ্ছে সমান্তরাল ভাবে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। তাহলে আমি কি বলছিলাম, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এরা কখনোই পরস্পরের সাথে মিলিত হবে না। ঠিক আছে, পরস্পরের সাথে কখনোই মিলিত হবে না বা ছেদ করবে না, তার মানে কখনোই নয়। তাহলে উত্তর হচ্ছে কখনোই নয়। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে কখনোই নয়। আচ্ছা, এই 9 পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে কোণ পড়ার পরে আবার আমরা ওখানে ফিরে আসবো। এবার যাচ্ছে কোণ। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। এই কোণ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে। দেখেন, কোণ, অ্যাঙ্গেল। তো কোণ হচ্ছে, দেখেন এখানে কিভাবে বলছে, সমতলে দুটি রশ্মির, দেখেন রশ্মি, কিন্তু এখানে রশ্মি কথাটা কিন্তু বুঝেন, সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে কোণ তৈরি হয়। আচ্ছা, দেখেন কি বলছে, সমতলে, এটা একটা সমতল, এটা একটা প্লেন, হ্যাঁ, এটা একটা সমতল। সেই সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু যদি একই হয়,
রশ্মির প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু কোনটা বলেন তো? প্রান্তবিন্দু যেখানে তীর চিহ্ন নাই সেটা হলো প্রান্তবিন্দু। ট্রেনের লাইন যেখানে মিলিত হয় সেখানে তো আর প্যারালাল থাকে না। ট্রেনের লাইন যেখানে মিলিত হয় সেখানে তো প্যারালাল থাকে না। দুইটা লাইন যতক্ষণ প্যারালাল থাকবে ততক্ষণ এরা কি পরস্পর কখনোই মিলিত হবে না। যখন প্যারালাল হবে না তখন মিলিত হবে। যখন স্টেশনের দিকে মানে জংশনের কাছে যায় তখন যায় দেখবেন যে আর প্যারালাল থাকে না, তখন মিলিত হয়। ঠিক আছে, আচ্ছা একটু তাকান, সবাই মনোযোগ দেন। এটা একটা রশ্মি না? এটা একটা রশ্মি, রশ্মির এই যে এইদিকে প্রান্তবিন্দু, এই শোনেন তীর চিহ্ন যেদিকে ওইদিকে প্রান্তবিন্দু নেই, আর এই পাশে একটা প্রান্তবিন্দু আছে, এটা একটা প্রান্তবিন্দু। তাহলে সমতলে দুটি রশ্মি, তাহলে এই একটা রশ্মি আরো একটা রশ্মি যদি আমি আঁকাই, এই যেটাও একটা রশ্মি। এটা কেন রশ্মি? কারণ দেখেন এদিকে একটা প্রান্তবিন্দু আছে। সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু যদি একই হয়, দেখছেন এই যে এই যে এই যে ও কিউ একটা রশ্মি, ওপি একটা রশ্মি, এই ও কিউ রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এটা, এই যে। আবার এই ওপি রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এটা। তার মানে এই দুইটা রশ্মি, এটা কি একটা রশ্মি না? কারণ এই যে একদিকে তীর চিহ্ন, একদিকে তীর চিহ্ন আর একদিকে নাই, তার মানে রশ্মি। তাহলে এই দুইটা রশ্মির প্রান্তবিন্দু কিন্তু এই একটা একই সেম। কারণ এই বিন্দুটা এরও প্রান্তবিন্দু, এই বিন্দুটা এরও প্রান্তবিন্দু। যে পাশে তীর চিহ্ন আছে ওইটাকে প্রান্তবিন্দু বলছি না, যে পাশে তীর চিহ্ন নাই, রশ্মির যে পাশে তীর চিহ্ন থাকে না, ওইটা হলো রশ্মির প্রান্তবিন্দু। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এই রশ্মির প্রান্তবিন্দু আবার এই রশ্মির প্রান্তবিন্দুটা একই বিন্দু। এইটাই বলছে যে সমতলের দুটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে সেখানে কোণ তৈরি হবে। এই যে এইটাকে বলা হচ্ছে কোণ, এই যে এইটা। আর এই কোণকে থেটা দ্বারা প্রকাশ করে, থেটা। এই যে এইটাকে থেটা, এটা এই চিহ্ন করলে থেটা, থেটা বলে, অনেকে থিটা বলে। হ্যাঁ, এই কোণকে থেটা দ্বারা প্রকাশ করে, মানে এই মানটুককে থেটা দ্বারা প্রকাশ করে। তাহলে কি বলছি, দুইটা রশ্মি যদি কোথাও মিলিত হয়, সোজা কথা, দুইটা রশ্মি মিলিত হলে কোণ তৈরি হবে, সোজা কথা। দুইটা রশ্মি যখন মিলিত হবে মানে ওদের প্রান্তবিন্দু দুইটা যখন এক জায়গা হয়ে যাবে তখন কোণ সৃষ্টি হবে। দেখেন এই একটা রশ্মি, এই আর একটা রশ্মি, এদের প্রান্তবিন্দু যখন মিলিত হয়ে এক হয়ে যাবে তখন কোণ সৃষ্টি হবে। তাহলে এই জন্য বলছে সমতলে দুটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে, সেম হলে ওখানে কোণ তৈরি হয়। এইবার মনোযোগ দেন, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা রশ্মি দুটিকে, মানে এই যে এই রশ্মি আর এই রশ্মি, এটা হলো কোণ। আর এটা কি রশ্মি না? এই রশ্মি দুইটাকে বলা হয় কোণের বাহু। এই কোণের বাহু হাত, এই এক হাত, এই এক হাত। তার মানে কোণ সৃষ্টি হওয়ার পরে এই রশ্মি দুইটা হবে এই কোণের বাহু, এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। তাদের মানে কাদের? তাদের মানে কাদের? এই রশ্মি দুইটার যে মানে সাধারণ বিন্দু মানে কোনটা? যে বিন্দুটা এই রশ্মির উপর অবস্থান করতেছে, যে বিন্দুটা এর উপর অবস্থান করতেছে। আমাকে আপনারা বলেন তো, এই বিন্দুটাই কি সেই বিন্দু না? যে বিন্দুটা এই রশ্মির উপর অবস্থান করতেছে, এই রশ্মির উপর অবস্থান করতেছে। তার মানে এই যে প্রান্ত বিন্দু উভয়ের, এটা কিন্তু এই রশ্মি আর এই রশ্মির সাধারণ বিন্দু। এই সাধারণ বিন্দুকে বলা হয় এই কোণের শীর্ষ, এই কোণের শীর্ষ। তার মানে আমি আবার বলছি, দুইটা রশ্মির প্রান্তবিন্দু যখন এক জায়গাতে মিলিত হবে তখন একটা কোণ সৃষ্টি হবে, আর এই রশ্মি দুইটাকে বলা হয় এই কোণের বাহু, আর এই রশ্মি দুইটার যে সাধারণ বিন্দু বা প্রান্ত বিন্দু যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় এই কোণের শীর্ষ। বুঝছেন কিনা বলেন? থিওরি বুঝতে হবে। অন্য কিছু দ্বারা প্রকাশ করা যায়, থেটা দ্বারা প্রকাশ করে, কোণকে আলফা দ্বারা প্রকাশ করে, বিটা দ্বারা প্রকাশ করে, অনেক কিছু দ্বারাই প্রকাশ করে। থেটা, আলফা, বিটা, গামা। বাহু বোঝেন নাই? বাহু বোঝেন নাই? এই যে এইটা হলো বাহু। এইটা একটা বাহু, এইটা একটা বাহু। কার? এই কোণের বাহু। যে দুইটা রশ্মি দিয়ে কোণটা সৃষ্টি হয়েছে ওই রশ্মি দুইটা হচ্ছে ওই কোণের বাহু। বুঝছেন? এইটা কোণ না, এটা কোণ না, এটা তো কোণ। এই কোণ সৃষ্টি হয়েছে কি এই রশ্মি আর এই রশ্মি দিয়ে না? এই রশ্মি দুইটা হচ্ছে এই কোণের বাহু। মানে যে দুইটা রশ্মি দিয়ে কোণ সৃষ্টি হবে সেই দুইটা হচ্ছে, আর এই ও বিন্দু, এই যে ও বিন্দু হচ্ছে এই কোণের শীর্ষবিন্দু। দুইটা জিনিস মনে রাখতে হবে, এগুলো পরে এখন না বুঝলে কিন্তু পরে যা বুঝতে পারবেন না। কোণ সৃষ্টি হতে হলে দুইটা রশ্মি
দুইটা রশ্মির প্রান্ত বিন্দু এক জায়গায় মিলবে, এই একটা রশ্মি, এই একটা রশ্মি, ব্যাস। এই রশ্মির প্রান্ত বিন্দু এইটা, আবার এই রশ্মির প্রান্ত বিন্দু এইটা। প্রান্ত বিন্দু যেখানে মিলিত হবে সেখানে একটা কোণ সৃষ্টি হবে। এই কোণে এই রশ্মি আর এই রশ্মিকে বলা হয় এই কোণের বাহু, বাহু হাত। আর যে বিন্দুতে হচ্ছে দুইজনের যে এই রশ্মিরও যে বিন্দু আর এই রশ্মির যে বিন্দু, মানে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুকে বলা হয় এই কোণের শীর্ষ। না বোঝার কি আছে? না বোঝার কিছু নেই, ঠিক আছে। এবার দেখেন, এই অ্যাঙ্গেলের একটা সংজ্ঞা আছে, যদিও এটা লাগবে না, এটা লাগবে না, এটা না পড়লেও হবে। যারা বুঝেন বুঝে নিয়েন, হ্যাঁ, না বুঝলে সমস্যা নেই, সংজ্ঞা জীবনেও আসবে না। তারপর আমি লিখে রাখছি স্ট্যান্ডার্ড সংজ্ঞা হিসেবে। The rotation of a straight line with respect to another straight line is called the angle between them. মানে একটি সরলরেখার সাপেক্ষে আর একটি সরলরেখার ঘূর্ণনকে বলা হচ্ছে কোণ। কিভাবে দেখেন, আর রিপিট করার সুযোগ নাই, 3 বার রিপিট করছি। যেহেতু এখনো বোঝেন নাই, তাহলে ক্লাস শেষে রেকর্ড বের করবেন, ক্লাসটা শেষে রেকর্ড বের করে ওইখানে যাই আরেকবার বারে বারে ব্যাকে এসে দেখবেন। কারণ এখন আমি যতবারই বলবো এই একই কথা বলবো। যেহেতু বোঝেন নাই, তাহলে আপনাকে এখন কি করতে হবে, 3-4 বার বলার পরেও যদি না বোঝেন তাহলে আর রিপিট করে লাভ নাই। মাইন্ড করেন না, এটা বুঝতে হবে আপনাকে, কারণ আমি তো ওই জিনিসটা এবার বলবো। যেহেতু ক্লাসটা রেকর্ড থাকতেছে, তাহলে বারে বারে আমাকে দিয়ে একই জিনিস বলায় লাভ নাই, এতে মানুষ বিরক্ত হবে। তাহলে আপনি কি করবেন, ক্লাসটা শেষে ওই জায়গায় যে জায়গাতে বোঝেননি মিনিটটা খাতায় লিখে রাখেন যে এই মিনিট আমি বুঝি নাই, তাহলে আপনার ওই জায়গাটা বের করতে সুবিধা হবে, ঠিক আছে। একটা রেখার সাপেক্ষে আর একটা রেখার ঘূর্ণন, মনে করেন এটা একটা রেখাংশ, এই রেখাংশের সাপেক্ষে আর একটা রেখা যদি ঘুরতে থাকে, এরকম যদি ঘোরে, মনে করেন এই রেখা এরকম যদি ঘোরে, আর একটা রেখা এর উপর আছে, সেটা যদি এদিকে ঘুরে এদিকে আসে, এরকম আসে, তার মানে এরকম হয়ে গেছে না, এই হচ্ছে সেই কোণ। তার মানে একটা রেখার সাপেক্ষে আর একটা রেখা ঘুরলে পরে এই ঘূর্ণনটাকে আমরা বলছি কোণ, ঠিক আছে। যদিও এটা কখনোই আসবে না পরীক্ষায়, তারপর আমি লিখে দিচ্ছি বোঝার জন্য, আর কিছু না। এবার বিভিন্ন ধরনের কোণের মধ্যে প্রথমে আসবে সন্নিহিত কোণ, খুবই গুরুত্বপূর্ণ। এই সন্নিহিত কোণ অনেকে বোঝে না। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কি বলছে দেখেন, যদি সমতলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও তাদের একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। ব্যাস, এই সংজ্ঞা পড়ে তো মাথা নষ্ট হয়ে যাবে অনেকের, বুঝতেছে না কিছুই না। মাথায় রাখবেন, দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একই হতে হবে, এদিকে তাকান, সন্নিহিত কোণ হতে হলে দুইটা কোণের শীর্ষবিন্দু একই হতে হবে। তাহলে এটা হচ্ছে θ1 একটা কোণ, দেখেন একটু মনোযোগ দিন, এই যে θ1 একটা কোণ, এই যে θ1, আর এই কোণটা হচ্ছে θ2, এটা হচ্ছে θ1, এই কোণটা হচ্ছে θ2, দুইটা কোণ। এই কোণের শীর্ষ কিন্তু এই বিন্দু। এবার শীর্ষবিন্দু না বুঝলে তো বিপদ, এই জন্য আগে শীর্ষবিন্দু বুঝাই আসছি। এই কোণের শীর্ষবিন্দু কিন্তু এইটা, আবার এই কোণেরও শীর্ষবিন্দু এইটা। তার মানে কি, এই θ1 কোণ আর θ2 কোণের শীর্ষবিন্দু একই বিন্দু। এই কথা বলছে যে যদি সমতলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু, মানে দুইটি কোণের শীর্ষবিন্দু সেম হবে, এবং এই কোণ দুইটার একটা সাধারণ বাহু থাকবে। এদিকে তাকান, মনোযোগ দেন প্লিজ। আমাকে বলেন এই কোণের বাহু কে কে? রেসপন্স করতে হবে, রেসপন্স করেন, বলেন এই θ2 কোণের বাহু কে কে? রেসপন্স করেন প্লিজ, আমি আপনাদের কাছে রেসপন্স চাচ্ছি। এই θ2 কোণের বাহু কে কে? θ2 কোণের একটা কোণের বাহু কয়টা থাকে? এদিকে তাকান, একটা কোণের বাহু থাকে দুইটা, একটা কোণের বাহু থাকে দুইটা। তার মানে θ2 কোণের বাহু হচ্ছে এই OQ বাহু, আবার এই OP বাহু। তার মানে θ2 কোণের বাহু হচ্ছে এই যে θ2 কোণের বাহু হচ্ছে OQ এবং OP, রাইট। এবার আমাকে বলেন এই θ1 কোণের বাহু কে কে? θ1 কোণের বাহু কে কে? θ1 কোণের বাহু কে কে? হ্যাঁ, এই θ1 কোণের বাহু হচ্ছে এই OR একটা বাহু, OP একটা বাহু। তার মানে θ1 কোণের বাহু হচ্ছে OR আর হচ্ছে OP। তাহলে আমাকে বলেন এই দুইটা কোণের মধ্যে একটা বাহু কমন কিনা? এই বাহুটা, এই যে
এই ওপি বাহুটা এই থিটা টু কোণেরও একটা বাহু, এবং এই ওআর বাহুটা এই ওপি বাহুটা থিটা ওয়ান কোণের একটা বাহু, থিটা টু কোণের একটা বাহু। মানে আমি বোঝাতে চাচ্ছি এই ওপি বাহুটা, এই বাহুটা থিটা ওয়ান কোণেরও বাহু, থিটা টু কোণেরও বাহু। তার মানে কি আমি বলতে পারি না এই ওপি বাহুটা এই দুইটা কোণেরই কমন বাহু, বাংলায় বলি সাধারণ বাহু। তার মানে ওপি হচ্ছে সাধারণ বাহু। এটুকু বুঝছেন কিনা বলেন? ওপি সাধারণ বাহু, ওপি হচ্ছে সাধারণ বাহু। এই ওপি হচ্ছে থিটা ওয়ান কোণেরও বাহু, আবার এই ওপি হচ্ছে থিটা টু কোণেরও বাহু। যেহেতু ওপি হচ্ছে দুই কোণেরই বাহু, তাহলে ওপিকে আমরা বলবো কমন বাহু, বা বাংলায় বলবো সাধারণ বাহু। বুঝছেন কিনা বলেন? তার মানে হচ্ছে এই থিটা ওয়ান আর থিটা টু কোণের শীর্ষবিন্দু একই, আবার এই দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে, রাইট? এবং এই কোণ দুইটা সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতেছে। দেখেন, এই কোণটা সাধারণ বাহুর এই পাশে, এই কোণটা সাধারণ বাহুর এই পাশে। তার মানে একটা ডান পাশে আর একটা বাম পাশে। তার মানে কি এই কোণ দুইটা এই সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতেছে না? বুঝছেন? বৈশিষ্ট্য বুঝতে হবে। এগুলো বৈশিষ্ট্য না বুঝলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না। অনেক সময় চিত্র দেখে উত্তর দিতে হবে। তার মানে হচ্ছে সমতলে অবস্থিত দুইটা কোণের একটা একই শীর্ষবিন্দু থাকবে, এবং এই কোণ দুইটার একটা সাধারণ বাহু থাকবে, এবং এই কোণ দুইটার অবস্থান হবে সাধারণ বাহুর দুই বিপরীত পাশে। তাহলে এই থিটা ওয়ান আর থিটা টু এই কোণ দুইটাকে বলা হবে সন্নিহিত কোণ। বুঝছেন কিনা বলেন? এই কথাটা এখানে বলছে, যদি সমতলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকে, এই যে ও শীর্ষবিন্দু, তাদের একটি সাধারণ বাহু থাকে, এই যে সাধারণ বাহু, এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। বুঝতে হবে। তাহলে সন্নিহিত কোণ হওয়ার শর্ত কিন্তু তিনটা। একটা শীর্ষ থাকবে, কমন শীর্ষ, একই শীর্ষ থাকবে কোণ দুইটার, একটা সাধারণ বাহু থাকবে, এবং কোণ দুইটা সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করবে, তাহলে ওই কোণ দুইটাকে। তাহলে এখানে এই থিটা ওয়ান আর থিটা টু কি? পরস্পর সন্নিহিত কোণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন দেখেন, আচ্ছা এই সন্নিহিত কোণের আরেকটু আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করব। এই জায়গাটা বোঝেন কিনা দেখেন তো। মনে করেন এই পুরো কোণটা, এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। আর ও আর ও আর আচ্ছা, শীর্ষবিন্দু থেকে বলতে হয়, শীর্ষ না মানে প্রান্ত বিন্দু থেকে বলতে হয়। হ্যাঁ, এই পুরো কোণটা, এদিকে তাকান, মনে করেন এটা ও পি কিউ আর। এই পুরো কোণটা, এই পুরো কোণটার নাম থিটা টু। এদিকে তাকান, এই পুরো কোণটার নাম থিটা টু, পুরো কোণটার নাম থিটা টু। আর এই কোণটার নাম হচ্ছে থিটা ওয়ান। বোঝা যাচ্ছে চিত্র দেখে? এই পুরো কোণটার নাম থিটা টু, আর এই কোণটার নাম হচ্ছে থিটা ওয়ান। এইবার আমাকে আপনারা প্রশ্নের উত্তর দেন, এই থিটা ওয়ান আর এই থিটা টু সন্নিহিত কোণ কিনা? উত্তর দেন। সন্নিহিত কোণ কিনা? যদি সন্নিহিত কোণ হয় তাহলে লজিক দেখাবেন, আর যদি সন্নিহিত কোণ না হয় মানে তাহলে লজিক দেখাবেন সন্নিহিত কোণ কিনা। থিটা ওয়ান ও থিটা টু সন্নিহিত কোণ কিনা? সন্নিহিত কোণ কিনা? সন্নিহিত কোণ কিনা? সন্নিহিত কোণ যদি হয় তাহলে বলবেন কেন সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ যদি না হয় তাহলেও বলবেন কেন সন্নিহিত কোণ নয়। আচ্ছা, কি বলছেন? আরেকবার বলেন। জি না স্যার, কারণ সন্নিহিত কোণ শর্ত প্রযোজ্য না। কি শর্ত? কোন শর্ত ভায়োলেট করছে আমি সেটা বলছি। কোন শর্ত ভায়োলেট করছে? থিটা ওয়ান থিটা টু এর এবং থিটা টু থিটা ওয়ান এবং থিটা ওয়ান সন্নিহিত কোণ হবে। ইয়েস, মানস মন্ডল, থ্যাংক ইউ ভেরি মাচ। সাধারণ বাহুর বিপরীত পাশে নয়। হ্যাঁ, এমদাদুল হক, সাধারণ বাহুর বিপরীত পাশে নয়, এইটাই আমি চাচ্ছিলাম।
হ্যাঁ, মানে এই কোণ দুটা সব শর্তই মানছে, খালি একটা শর্ত মানে নাই। প্রথম শর্ত কি ছিল? আচ্ছা আমাকে বলেন তো, এই থিটা টু কোণের বাহু কে কে? বলেন তো, এই থিটা টু কোণের বাহু কে কে? রেসপন্স করেন প্লিজ, আপনাদেরকে দিয়ে উত্তর দেওয়াবো, তাহলে আপনার মনে থাকবে। থিটা টু কোণের বাহু কে? এই পুরো কোণ থিটা টু কোণের বাহু কে কে? বলেন, থিটা টু কোণের বাহু কে কে? ইয়েস, সাধারণ বাহুর একই পাশে, রাইট। হ্যাঁ, থিটা টু কোণের বাহু হচ্ছে ওপি এবং ওআর। ওপি, থিটা টু কোণের বাহু হচ্ছে ওপি আর কি? ওআর। এই থিটা ওয়ান কোণের বাহু কে কে? থিটা ওয়ান কোণের বাহু কে কে? থিটা ওয়ান কোণের বাহু হচ্ছে ওপি এবং ও কিউ। থিটা ওয়ান কোণের বাহু হচ্ছে ওপি এবং ও কিউ। তার মানে হচ্ছে এই কোণ দুটা, থিটা টু কোণের শীর্ষ এইটা, থিটা ওয়ান কোণের শীর্ষ এইটা, এবং থিটা টু কোণ আর থিটা ওয়ান কোণের মধ্যে একটা সাধারণ বাহু আছে, দেখেন সেটা হচ্ছে ওপি। দেখেন এই থিটা টু কোণের বাহু ওপি, আবার এই থিটা ওয়ান কোণের বাহু ওপি। এই দেখেন, এই যে ওপি, তার মানে ওপি হচ্ছে সাধারণ বাহু। তার মানে আমি বুঝে গেছি এই থিটা টু কোণ আর থিটা ওয়ান কোণের শীর্ষ একই শীর্ষ, সেম শীর্ষ, এবং এই কোণ আর এই কোণের একটা সাধারণ বাহু আছে, এটাও মিলছে। কিন্তু শর্ত ছিল এই কোণ দুইটা যদি সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করে, তার মানে কোণ দুইটা সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কোণটাও এই সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে, এই কোণটাও এই সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে। তার মানে সাধারণ বাহুর একই পাশে অবস্থান করার কারণে এরা পরস্পর সন্নিহিত কোণ হয়নি। তার মানে এখানে থিটা ওয়ান আর থিটা টু সন্নিহিত কোণ নয়। কিন্তু অনেকে মনে করবে হ্যাঁ তো পাশাপাশি অবস্থান করতেছে, তাহলে তো সন্নিহিত না। তার মানে সন্নিহিত কোণ হতে হলে কোণ দুইটার একটা একই শীর্ষ থাকতে হবে, দুইজনের একটা কমন বাহু, সাধারণ বাহু থাকতে হবে, এবং কোণ দুইটা সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতে হবে। এবার কি ক্লিয়ার না? আচ্ছা এবার দেখেন, এবার বলছে সরল কোণ। সবাই মনোযোগ দিন, সরল কোণ। আচ্ছা সরল কোণ কি বলছে? এই যে সরল কোণ পরস্পর বিপরীত, এই যে এই জায়গা পরস্পর বিপরীত দুটি রশ্মি কিন্তু আবার বলছি রশ্মি, পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এই সরল কোণ বোঝানোর জায়গায় আমি আপনাদেরকে একটু বুঝাইনি। আপনারা জানেন যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই যে এই কোণটা, যেমন কোণকে এইভাবে প্রকাশ করে না, এই যে এরকম ভাবে প্রকাশ করে না থিটা, 90 ডিগ্রিকে এইভাবে এই ঢেউ দিয়ে প্রকাশ করে না, 90 ডিগ্রিকে এরকম স্কোয়ার দিয়ে প্রকাশ করে। 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে এইগুলা ব্যবহার করা যাবে না। 90 ডিগ্রির ক্ষেত্রে কেমন? স্কোয়ার। কোথাও কোন কোণে যদি এরকম স্কোয়ার শেপ দেখেন তাহলে বুঝবেন ওই কোণটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইভাবে 90 ডিগ্রিকে প্রকাশ করে। এরা সন্নিহিত কোণ না। আমি দেখালাম যে এরকম চিত্র দিয়ে আসতে পারে। এরা কি কোণ? এদের তো কোনো নাম নাই ওরকম। হ্যাঁ, সন্নিহিত কোণের নাম আছে। আচ্ছা তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে দুইটা রেখাংশ যদি পরস্পরের উপর লম্ব হয়, একজন যদি আরেকজনের উপর লম্ব একদম খাড়া ভাবে থাকে, তাহলে এই কোণটা হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদিও একটু পরে বলবো, সমস্যা নাই। তাহলে এইটা যদি 90 হয় তাহলে এই পাশেরটা 90, তাহলে এই 90 আর এই 90 মিলে 180। তার মানে এই পুরো কোণটা 180। এই পুরো কোণটা 180 ডিগ্রি কোণ হলে এটা একটা সরল রেখা হয়ে যায়। তাই এই 180 ডিগ্রি কোণকে বলে সরল কোণ। কথা কি বুঝছেন? আর প্রতি 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। এদিকে তাকান, প্রতি 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ। তাহলে 180 ডিগ্রির মধ্যে কয়টা 90 আছে? 2টা 90। এই জন্য বলা হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। সরল কোণ মানে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আচ্ছা এবার দেখেন, দুইটা রশ্মি পরস্পর বিপরীতে যাচ্ছে। মনে করেন এইদিকে যাচ্ছে একটা রশ্মি, আর এইদিকে যদি যাচ্ছে একটা রশ্মি। এই রশ্মি দুইটা যদি পরস্পর বিপরীতে যাওয়ার সময় তাদের এই সাধারণ বিন্দুতে মিলিত হয়। এই সাধারণ বিন্দু আর এই সাধারণ বিন্দু যদি বিপরীত দিক থেকে সে মিলিত হয়, যদি মিলিত হয়, মানে এটা আমি সরাতে পারছি না, সরাতে পারবো, অবশ্যই পারবো। না, সরি হ্যাঁ।
ভুলে গেছি, দেখছেন কয়েকদিন ক্লাস নিতে না নিতে নিতে অনেক কিছু ভুলে গেছি। আচ্ছা, তাহলে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এই রশ্মি দুইটা পরস্পর বিপরীতে যাচ্ছে। এরা যদি এদের এই সাধারণ বিন্দু যদি মিলিত হয়, মানে এই জিনিসটাকে যদি একটু এদিকে সরাই দেই, এটা দেখাতে পারছি না, এরকম যদি মিলিত হয় তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে না, এই কোণটা কিন্তু দেখেন এক সরল কোণ, আর এই এক সরল কোণকে বলা হচ্ছে 180 ডিগ্রি। দেখেন তাহলে বলছে পরস্পর বিপরীত দিকে বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, মানে রশ্মি দুটা পরস্পরের বিপরীত থাকতে হবে, একটা এদিকে একটা এদিকে, এবং এদের এই সাধারণ বিন্দু দুটা যেখানে মিলবে সেখানে এই যে এক সরল কোণ তৈরি হবে, এই যে সরল কোণ, ঠিক আছে। আর এই সরল কোণের পরিমাণ 180 কেন জানেন? কারণ এই পাশে একটা 90, এই পাশে একটা 90, তাহলে টোটালটা কত? 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন। তাহলে সরল কোণের পরিমাণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, নেক্সট। আচ্ছা, এবার হচ্ছে সমকোণ। সমকোণ আচ্ছা, দেখেন সমকোণ কি বলছে, দেখেন এখানে কি বলছে, সমকোণের সংজ্ঞা বলছে যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তাকে, তবে প্রত্যেক কোণ দুটির প্রত্যেককে সমকোণ বলে। এই সংজ্ঞাটাও পরীক্ষাতে আসছে, এদিকে তাকান, সমকোণের দুইটা সংজ্ঞা, এই উপরে যে সংজ্ঞাটা দিছি ওইটা একটা, আর এই যে একটা সংজ্ঞা, এই যে একটা সংজ্ঞা, এই যে, অথবা যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণ বলে, এটাও পরীক্ষা আসছে। কিন্তু অনেকে বলে যে ভাই এই সংজ্ঞাটা আমার জানা দরকার কি, কারণ এই সংজ্ঞাটা পরীক্ষা আসছে, আগে থেকে না জেনে গেলে সমস্যা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে নিচের সংজ্ঞাটা হচ্ছে সহজ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান, এই যে 90 ডিগ্রির সমান তাকে সমকোণ বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সমকোণের সংজ্ঞাটা এইভাবে কেন দিল, বা এইভাবেও সংজ্ঞাটা আসলে ঠিক আছে কিনা, আমি এটা বোঝাই দিচ্ছি। যদি একই সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয়, দেখেন একই সরল রেখার উপর অবস্থিত, এই যে একই সরল রেখা, সেম সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, এই একটা সরল রেখা, এই সরল রেখার উপর অবস্থিত। আচ্ছা, আমাকে বলেন তো, একটু তাকান, আমাকে বলেন তো, এটা যদি θ1 হয় আর এটা যদি θ2 হয়, এই θ1 আর θ2 মানে এই কোণটা আর এই কোণটা কি সন্নিহিত কোণ? প্লিজ রেসপন্স করেন তো, এই কোণটা আর এই কোণটা কি সন্নিহিত কোণ? সন্নিহিত কোণ কিনা বলেন তো? সন্নিহিত কোণ কিনা জানতে চাচ্ছি শুধু। হ্যাঁ, এরা দুজন সন্নিহিত কোণ। কিভাবে? এই কোণের শীর্ষ হচ্ছে এইটা, আবার এই কোণের শীর্ষও কিন্তু এইটা, এবং এই কোণ আর এই কোণের সাধারণ বাহু এইটা, দেখেন, কারণ এই বাহুটা এই কোণের সাথেও আছে, এই বাহুটা এই কোণের সাথেও আছে, এটা সাধারণ বাহু, এবং এই কোণ দুইটা এই সাধারণ বাহুর দুই পাশে, এই পাশে একটা এই পাশে একটা, সুতরাং এরা দুজন সন্নিহিত কোণ। কিন্তু সন্নিহিত কোণ হলেও এই কোণ দুইটার মান কিন্তু সমান না, দেখেন এটা বড় এটা ছোট। কিন্তু যদি যখন এই দেখেন, এবং এই কোণটা আর এই কোণটা কিন্তু এই সরলরেখার উপর অবস্থান করতেছে, এই এবি সরলরেখার উপর অবস্থান করতেছে, এই এবি সরলরেখার উপর। কিন্তু যখন এই সরলরেখার উপর অবস্থিত দুইটা কোণের মান যখন সমান হবে, দেখেন এইবার এইটা হচ্ছে θ1, এইটা হচ্ছে θ2। এইবার আপনারা আমাকে বলেন, এই টোটাল কোণটা একটা সরল কোণ, এবং এই সরল রেখার উপর দুইটা কোণ অবস্থান করতেছে, এই একটা এই একটা, এই কোণটা θ1, এই কোণটা θ2, এবং এই θ1 আর θ2 পরস্পর সন্নিহিত কোণ। কেন? কারণ এই কোণ আর এই কোণের সাধারণ বিন্দু হচ্ছে এই শীর্ষবিন্দু, এইটা দেখেন, এই কোণেরও শীর্ষ এইটা, এই কোণেরও শীর্ষবিন্দু এইটা, এবং এই কোণের সাধারণ বাহু হচ্ছে এটা, কারণ এই বাহুটা এই কোণের সাথে লেগে আছে, এই বাহুটা এই কোণের সাথে লেগে আছে, এবং এই কোণ দুইটা এই সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করতেছে। এইবার এই মানটা আর এই মানটা যদি সমান হয়, এই টোটাল কোণটা 180 ডিগ্রি, তাহলে এইটা আর এটা যদি সমান হয়, 180কে 2 দিয়ে ভাগ করলে এটার মান 90, এটার মান 90, আর 90 ডিগ্রি মানে কি সমকোণ। তাহলে
একই সরল রেখার উপর অবস্থান করতেছে দুইটা কোণ, এই সন্নিহিত কোণ দুইটার মান যখন সমান হবে সেই মান তখন আমরা বলবো সমকোণ। এবার কি বুঝতে পারছেন বিষয়টা? সমান না কেমন? আরে ভাই, চোখ দেখে চোখে বোঝেন না? চোখের একটা আন্দাজ আছে না? এটা কি কথা বলেন তো? এটা ছোট, এটা বড়, এটা কি দেখে বোঝেন না? এটা দেখে তো বুঝতে হবে। সমান না, এটা দেখে বুঝতেছেন? যদি সমান হয় তাহলে সমকোণ হবে, সমান না হলে সমকোণ না। কারণ সমান হলেই তো 90, সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এর উপরে যখন দুইটা কোণ অবস্থান করবে সেই কোণ দুইটার মান যদি সমান না হয়, সমান হলেই তো এটাও 90 এটাও 90 হবে, তাহলে মোট মোট 180 না? এখানে বলছে দেখেন, একই রেখার উপর অবস্থিত, এই যে একই রেখা দেখেন, সেম রেখার উপর অবস্থিত এই এই কোণ দুইটা হচ্ছে সন্নিহিত কোণ, আর এদের মান যদি কি হয়? সমান হয়, তাহলেই তো 90 হবে। আর 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ। ক্লিয়ার? এইভাবে উত্তর প্রশ্ন আসছে। তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান তাকে এক সমকোণ বলে, এইভাবে পড়তে পারেন, অথবা এই সংখ্যাটাও পরীক্ষা আসছে, মাথায় রাখবেন। নেক্সট, এই যে সমকোণ সম্পর্কিত আরো কিছু ইনফরমেশন। সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব। দেখেন, সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব, সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব। লম্ব মনে করেন আমি একটা সমকোণ আঁকাচ্ছি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে ও এ বি। তাহলে এই কোণের বাহু কে কে? ও এ একটা বাহু, আবার ও বি একটা বাহু। তো একজন আর একজনের উপর খাড়াভাবে বা লম্বভাবে অবস্থান করলেই তো সমকোণ হয়। তাহলে সমকোণের যে বাহু দুইটা থাকবে এরা হচ্ছে পরস্পরের লম্ব, মানে একজন আরেকজনের উপর লম্ব সোজা, এটা কেবল লম্ব। আর লম্বের চিহ্ন হলো এরকম, যেমন সমান্তরালের চিহ্ন এরকম না? দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে এরকম চিহ্ন থাকে না? আর দুইটা রশ্মি যদি লম্ব হয় তাহলে লম্ব হলে এরকম থাকে, এরকম চিহ্ন। এই যে একজন আরেকজনের উপর লম্ব, এই যে চিহ্নটাই বোঝা যাচ্ছে একজনের উপর আরেকজন লম্ব। তাহলে সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব হয়, তার মানে এই ও এ আর ও বি পরস্পর লম্ব, তার মানে ও এ লম্ব ও বি। আপনি এভাবেও লিখতে পারেন যে ও বি লম্ব ও এ, সমস্যা নেই। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি বলছে? কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে 2-3 বার প্রশ্ন আসছে। দেখেন, বলছে কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে, এটা একটা সরল রেখা, বুঝা দিচ্ছি, ধরেন এটা একটা সরল রেখা, এই সরল রেখার বহিস্থ মানে বাইরের কোনো বিন্দু থেকে, সেটা ধরেন এই বিন্দু থেকে হতে পারে, বা অন্য বিন্দু থেকে হতে পারে, এই পাশের বিন্দু থেকে হতে পারে, এই দিকের বিন্দু থেকে হতে পারে। কোন সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায়, মানে এই রেখার উপর যতগুলো রেখাংশ টানা যায়, তাহলে এখান থেকে আপনি এর উপর অনেক রেখাংশ টানতে পারবেন। এটা একটা, এইটা একটা, এইটা একটা। দেখেন এগুলোর দৈর্ঘ্য দেখতেছেন? দৈর্ঘ্য বলছে যতগুলো রেখাংশ আমি এই রেখার উপর টানতে পারবো তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হবে যে রেখাংশটা লম্ব। এই যে দেখেন, এই যে এটা লম্ব না? এটা লম্ব না? এই যে লম্ব। খাড়াখাড়ি যেটা হবে সেটার দৈর্ঘ্য হবে সবচেয়ে ছোট। দেখেন এটা সবচেয়ে ছোট, এদিকে এদিকে আবার যান, বড় হবে, আবার দৈর্ঘ্য বড় হবে। আমার কথা কি এটাকে বুঝতে পারছেন? যে কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে, আচ্ছা, কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে ওই সরল রেখার উপর আমি যতগুলো রেখাংশ টানবো সেই রেখাংশগুলোর দৈর্ঘ্য তো ভিন্ন ভিন্ন হবে। তাদের মধ্যে সবচেয়ে ছোট দৈর্ঘ্য কোনটা জানেন? যেটা হচ্ছে এর উপর লম্বভাবে টানবেন সেটাই সবচেয়ে ছোট দৈর্ঘ্য। ক্লিয়ার আছে কিনা বলতে? এই লাইনটা চিত্র দেখেও বুঝতে হবে, চিত্র দেখেও, জ্যামিতির চিত্র দেখেও কিন্তু অনেক কিছু আন্দাজ করা যায়। এই যে কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম। তাদের মধ্যে লম্ব যেটা হবে সেটার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সূক্ষ্মকোণ। দেখেন সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের ইংরেজি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ মনে রাখবেন 90 ডিগ্রিটাকে মাথায় নেবেন, 90 ডিগ্রিটাকে মাথায় সেট আপ করবেন। এই যে 90 ডিগ্রিটা এরকম না? 90 ডিগ্রি, এই যে এক সমকোণ হতে ছোট। এক সমকোণ মানে কি? 90 ডিগ্রি না, মানে এই 90 ডিগ্রির চেয়ে ছোট যদি হয় কোনো কোণ, সেই কোণটাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি যদি এই রেখাংশ, এদিকে তাকান, এই রেখাংশটাকে যদি একটু এদিকে নামাই দিই, এটাকে যদি এদিকে নামাই দিই, এরকম নামাই দিই, তাহলে যে কোণটা হবে,
এই টোটালটা যদি 90 হয়, এটা তো 90 চেয়ে ছোট, 90 চেয়ে ছোট হলে তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে এইটা হলো সূক্ষ্মকোণ। এই যে দেখেন, এই যে চিত্রে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ মানে কি 90 চেয়ে ছোট হবে। তাহলে 90টা তো বোঝেন, 90 মানে কেমন, এই যে এটা হলো 90। তাহলে এই 90 চেয়ে ছোট, এর চেয়ে ছোট হতে হলে তো এই রেখাটাকে এইদিকে চাপাই দিতে হবে। তাহলে এটাকে যখন এদিকে চাপাই দিব, তখন যে কোণটা পাবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 0 ডিগ্রির চেয়ে বড়। মনে করেন এই একটা রেখাংশ, এর উপর দিয়ে যদি আর একটা রেখাংশ আসে, তখন কিন্তু কোনো কোণ সৃষ্টি হবে না। মনে করেন এই একটা রেখাংশ, এখন এই রেখাংশটা যদি এদিকে নামতে 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 এর উপর চলে আসে, তখন হবে 0 ডিগ্রি। ওই কোণটাকে বলে 0 ডিগ্রি। দুইটা রেখাংশ যদি একজনের উপর আরেকজন পড়ে যায়, তখন তাদের মধ্যে কোণ সৃষ্টি হয় 0 ডিগ্রি। দুইটা রেখাংশ যদি একজনের উপর আরেকজন পরিপাতিত হয়, তখন তাদের মধ্যে কি হয়, 0 ডিগ্রি কোণ হয়। যেমন কোনো কোণই নাই, মানে 0 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণ মানে কিন্তু 0-র চেয়ে বড়, মানে একটা কোণ থাকবে, একেবারে 0 হবে না। 0-র চেয়ে বড়, বাট যেন 90 ডিগ্রি হয়, 90-র নিচে থাকে। এই জন্য দেখেন এই থিটার রেঞ্জ, এই রেঞ্জ পরীক্ষা আসে, সূক্ষ্মকোণের রেঞ্জ আমি সাইডে দিয়ে দিছি। এই থিটার মানটা কি হবে, থিটার মানটা 0-র চেয়ে বড় বাট 90-র চেয়ে ছোট। এই অসমতার চিহ্ন তো বোঝেন, এই চিহ্ন তো বোঝেন, এই চিহ্ন বোঝেন না? এই যে এটা তীর চিহ্ন, মনে করেন এই তীর চিহ্নের দিকে তাকান। অনেকে বোঝে না যে কে বড় কে ছোট। আমি এইভাবে পড়তাম, তীরের মাথা যার দিকে থাকবে সে ছোট, তীরের মাথা, এদিকে তাকান, তীরের মাথা যার দিকে থাকবে সে ছোট। মানে আমি ছোটবেলায় হচ্ছে আমার স্যার পড়াতো, বলতো যে সবল আর দুর্বলের মধ্যে মারামারি হচ্ছে, একজন আর একজনকে তীর মারবে, কে কাকে তীর মারবে। তো আমি বললাম স্যার যে কেউ মারতে পারে। বলছে না, বলছে সবল যে সে দুর্বলকে তীর মারবে, দুর্বলের হাতে তীর থাকলেও মারবে না, কারণ জানে যে মারলে পরে আমার খবর আছে। তাহলে যে সবল সে হলো তীর মারবে, মানে তীরের মাথা থাকবে দুর্বলের দিকে, তীরের মাথা থাকবে দুর্বলের দিকে, দুর্বল মানে ছোট। তাহলে তীরের মাথা থাকবে দুর্বলের দিকে, মানে ছোটর দিকে। তাহলে এই যে এটা হলো তীরের মাথা, এরকম থাকে না তীরের মাথা, দেখেন এই যে তীরের মাথা দেখছেন, তো তীরের মাথা এইটুকু কি তীরের মাথার মতো না, তীরের মাথা থাকবে দুর্বলের দিকে। তাহলে এই জায়গাতে তীরের মাথা, এখানে তীরের মাথা কার দিকে, এখানে তীরের মাথা হচ্ছে 0-র দিকে, তার মানে 0 ছোট, 0 ছোট মানে কি থিটা বড়, একজন ছোট হলে আরেকজন বড় না। তাহলে থিটা 0-র চেয়ে বড়। আর এই অংশে এই তীরের মাথা কার দিকে, এই অংশে তীরের মাথা থিটার দিকে, তার মানে এই অংশে 90 বড়, থিটা ছোট। তার মানে থিটার মানটা 0-র চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট। তো 0-র চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট হলে সেটা সূক্ষ্মকোণ। এই যে সূক্ষ্মকোণের রেঞ্জ এটা। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি, কি আছে দেখেন। এবার হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ অবটিউজ অ্যাঙ্গেল। তো এটা মনে রাখবেন, রেফারেন্স হচ্ছে 90, রেফারেন্স কি 90। তাহলে আমরা 90-এর চেয়ে যদি এদিকে তাকান, 90-এর চেয়ে যদি এদিক চাপাই দিতাম, তাহলে হতো কি এই যে সূক্ষ্মকোণ। আর এই জিনিসটাকে যদি ওইদিকে না চাপাই, যদি এইদিকে চাপাই, তাহলে কোণটা হয়ে যাবে 90-এর চেয়ে বড়। দেখেন এটাকে যদি এদিকে না চাপাই, যদি আমি এইদিকে চাপাই, তাহলে হয়ে যাবে 90-এর চেয়ে বড়। আর 90-এর চেয়ে বড় হলে সেটাকে আমরা বলছি হচ্ছে কি স্থূলকোণ। ঠিক আছে, তার মানে 90-এর চেয়ে বড়, কিন্তু 90-এর চেয়ে বড় হতে হতে এই যে এরকম হয়ে গেলে কি হবে, সরল কোণ হয়ে যাবে না, সরল কোণ হওয়া যাবে না, মানে সরল কোণের একটু উপরে থাকবে, সরল কোণ মানে 180 ডিগ্রির একটু উপরে থাকবে। ঠিক আছে, তাহলে 90-এর চেয়ে বড় বাট 180-র চেয়ে ছোট, সেই কোণকে বলা হচ্ছে স্থূলকোণ। এই দেখেন এরকম থাকলে কিন্তু 90 হতো, তার মানে এর চেয়ে একটু বড় না, এই যে এইটুকু বড় না, তার মানে টোটালটা কি 90-এর সাথে আরো একটু বেশি, তার মানে 90-এর চেয়ে একটু বেশি, কিন্তু এই টোটালটা হলো 180, তার মানে এই কোণটা 180-র চেয়ে একটু কম। তাহলে কোণের মান 90-এর চেয়ে বড় বাট 180-র চেয়ে ছোট, এটা হচ্ছে স্থূলকোণের কি রেঞ্জ। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ সবচেয়ে বৃদ্ধ মানে হচ্ছে সবচেয়ে বড়। তাহলে দেখেন 90-এর চেয়ে বড় 180-র চেয়ে ছোট হলে হয় হচ্ছে স্থূলকোণ, আর 180-র সমান, এই যে 180-র সমান হলে সরল কোণ, 180-র চেয়েও একটু বড় হবে। এই যে দেখেন এই একটা রেখাংশ, এই একটা রেখাংশ, এখন এদের মধ্যবর্তী কোণ, অনেকে বলে ভাই কোণ তো এইটা, আরে ভাই কোণ এই পাশ দিয়ে হইতেছে, কোণ এই পাশ দিয়ে হয় না, এটাও একটা কোণ, এই পাশ দিয়েও একটা কোণ হচ্ছে, ও পাশেও একটা কোণ আছে, ও পাশে যে কোণটা আছে সেটা হলো স্থূলকোণ এক্ষেত্রে। কিন্তু এই পাশে যেটা আছে সেটা দেখেন, এদিকে তাকান, যদি এটা কি, এইটুক কি, এইটুক 180 ডিগ্রি না, 180 ডিগ্রি না, কিন্তু এই টোটালটা কিন্তু এই 180-র চেয়েও কিন্তু একটু বড়। তার মানে কি হচ্ছে, তাহলে প্রবৃদ্ধ কোণ 180-র চেয়েও একটু বড় হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস একটু মনে রাখেন,
এইটুক 90 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি, এইটুক 90 ডিগ্রি। তার মানে এই টোটাল সার্কেলটা ঘুরলে পারে কয়টা 90 আসতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা। 4 9 কত? 4 গুণ 9, 4 9 36, মানে 360 ডিগ্রি। তো এই টোটাল সার্কেলটা কিন্তু 360 ডিগ্রি। তার মানে পুরো একটা চক্র ঘুরলে 360 ডিগ্রি ঘোরা হয়। ঠিক আছে? তার মানে এই টোটালটা 180 ডিগ্রি, তার চেয়ে একটু বড়, মানে 180-র চেয়ে বড়। এই যে 180-র চেয়ে বড়, কিন্তু প্রবৃদ্ধ কোণটা, কিন্তু এই টোটাল কোণটা তো আবার 360, তার মানে 360-এর চেয়ে ছোট। দেখছেন? তার মানে দেখেন এই যে 180-র চেয়ে কিন্তু একটু বড়, কিন্তু পুরোটা যদি নিতাম 360 হতো, তার মানে 360-এর চেয়ে ছোট। তাহলে প্রবৃদ্ধ কোণ 180-র চেয়ে বড় হবে, 360-এর চেয়ে ছোট হবে। এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের রেঞ্জ। ওকে, আচ্ছা। আর একটা আছে পূর্ণ ঘূর্ণন কোণ। পূর্ণ ঘূর্ণন কোণ যদিও আসে না পরীক্ষায়। পূর্ণ ঘূর্ণন কোণ মানে আপনি যদি একটা বৃত্ত যদি পুরো ঘোরেন, তাহলে যে কোণটা সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে পূর্ণ ঘূর্ণন কোণ। হ্যাঁ, ওটা হচ্ছে 360 ডিগ্রি। একটা বৃত্ত পুরো ঘুরলে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি না? সেটা হচ্ছে পূর্ণ ঘূর্ণন কোণ। পরীক্ষা আসেনি, তাও আমি বলে রাখলাম। আচ্ছা, এবার দেখেন। আচ্ছা, পূরক কোণ সম্পূরক কোণে যাওয়ার আগে আমরা তাহলে কি কি পড়লাম আমি একটু বলে দিচ্ছি, মনোযোগ দেন। আমরা পড়লাম হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের রেঞ্জ কেমন? সূক্ষ্ম কোণের রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, 0-র চেয়ে বড়। ব্যাস, সূক্ষ্ম কোণ। আমরা পড়লাম সমকোণ। সমকোণ মানে কি? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির সমান হবে। তারপরে আমরা পড়লাম হচ্ছে স্থূল কোণ, যেখানে থিটা হবে 180-র চেয়ে ছোট বাট 90-এর চেয়ে বড়। তারপরে পড়লাম সরল কোণ, যেখানে থিটা হবে 180 ডিগ্রির সমান, তবে 180-র চেয়ে একটু বড়। খেয়াল করেন, প্রতি 90-90 কিন্তু রেঞ্জ পার হচ্ছে, খেয়াল করছেন? এবার 180-র চেয়ে একটু বড়, এবার 180-র চেয়ে একটু বড় বাট 360 ডিগ্রির চেয়ে একটু ছোট। তাহলে এটাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ, সবচেয়ে বৃদ্ধ মানে সবচেয়ে বড়। আর একটাকে, সেটা হচ্ছে 360 ডিগ্রি হলে সেটাকে আমরা বলছি পূর্ণ ঘূর্ণন কোণ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান, প্রশ্ন সমাধান করি। আমরা কিছু প্রশ্ন সমাধান করি। 10 নম্বর প্রশ্ন থাক। হ্যাঁ, 10 থাক, 11 থেকে বলছি। দেখেন, একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি কত হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকবার আসছে পরীক্ষায়। হ্যাঁ, দেখেন, আগে কোশ্চেন বুঝতে হবে। একটি সরল রেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করবে তাদের সমষ্টি কত হবে? তাহলে এই চিত্র বর্ণনা অনুসারে একটা চিত্র আঁকাবেন। একটি সরল রেখার সাথে কি মিলিত হবে? একটি সরল রেখার সাথে একটি রেখাংশ মিলিত হবে। তাহলে কার সাথে কি মিলিত হবে? একটি সরল রেখার সাথে একটা রেখাংশ। তাহলে এইটা হচ্ছে একটা সরল রেখা। সরল রেখার দুই পাশে প্রান্ত বিন্দু থাকবে, এর সাথে একটা রেখাংশ মিলিত হবে। কোন এক জায়গা থেকে এসে একটা রেখাংশ মিলিত হইলো। এই যে রেখাংশ, এই যে রেখাংশের একদিকে তীর চিহ্ন থাকবে আর একদিকে থাকবে না রেখাংশ। তাহলে একটা সরল রেখার সাথে একটা রেখাংশ মিলিত হয়ে যে দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি করবে, তাহলে সন্নিহিত কোণ এই একটা, এই দুইটা কি সন্নিহিত কোণ না? এই সন্নিহিত কোণ দুইটার সমষ্টি। তাহলে আমাকে বলেন, এই কোণ আর এই কোণ, এই টোটালটা কি 180 ডিগ্রি না? সরল কোণ না? তাহলে এই টোটাল সরল কোণ 180 ডিগ্রির মধ্যে থিটা 1 আছে, থিটা 2 আছে। তার মানে এই 180 ডিগ্রি, এই থিটা 1 আর থিটা 2 যোগ করলে 180 সমান হবে না? ইয়েস। তার মানে যে দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি হবে তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝে পড়তে হবে, চিত্র আঁকাতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, অথবা দিছে, অথবা দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে, এই দেখেন আবার কি বলছে, আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। অথবা, এই যে অথবা থেকে দেখেন, আমি ডিফারেন্ট কালারের কালি ব্যবহার করি। এই যে অথবা দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলির সমষ্টি। দেখেন, দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, দেখেন এই যে এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা,
দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সন্নিহিত কোণগুলোর সমষ্টি, অনেকে মনে করবে 360 ডিগ্রি, না, দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে এখানে এই একটা কোণ মনে করেন θ1, এই একটা কোণ মনে করেন θ2, এই একটা কোণ, আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আপনি কি বলেন তো এই θ1 আর θ2 সন্নিহিত না? ইয়েস, সন্নিহিত। কারণ এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই যে হলো সাধারণ বাহু, এটা সাধারণ বাহু না, সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতেছে, তাহলে এটা কি এক সরল কোণ না? এই যে এটা একটা সরল রেখা, সরল রেখার উপরে যে কোণটা সৃষ্টি হচ্ছে সেটা হলো সরল কোণ, আর এই সরল কোণের মধ্যে θ1 আছে θ2 আছে, তাহলে θ1 প্লাস θ2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আপনি ওই দুইটা না ধরে যদি এদিকে তাকান, ওই দুইটা না ধরে যদি আপনি এই একটা কোণ θ1, এই পাশেরটা θ2, তাহলে এই θ1 আর এই θ2 কিন্তু সন্নিহিত কোণ, মানে এই দুইটা না ধরে আপনি এই দুইটা ধরেন, আর এই সন্নিহিত কোণ দুইটা একটা সরল রেখার উপর অবস্থান করতেছে, মানে এক সরল কোণ 180 ডিগ্রি। আপনি এই দুইটা না ধরে যদি মনে করেন যে না আমি এইটা ধরবো আর এইটা ধরবো, ওকে ফাইন, এইটা θ1 এইটা θ2, এই দুইটা কোণের সাধারণ বাহু এইটা, এবং এই কোণ দুইটা এই সাধারণ বাহু দুই বিপরীত পাশে অবস্থান করতেছে, এবং এই কোণ দুইটা একটা সরল কোণের উপর অবস্থান করতেছে, দেখছেন? তার মানে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে আপনি যে দুইটা সন্নিহিত কোণই নেন না কেন তাদের সমষ্টি 180 ডিগ্রি হবে, যে দুইটা সন্নিহিত কোণই নেন না কেন তাদের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে এই প্রথম কোশ্চেনটা আর দ্বিতীয় কোশ্চেনের উত্তর সেম, কিন্তু কোশ্চেন কিন্তু এক না। একটা সরল রেখার উপর যদি একটা রেখাংশ মিলিত হয়, এই যে একটা সরল রেখার উপর যদি একটা রেখাংশ এসে মিলিত হয় তাহলে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে তাদের যোগফল 180। আবার দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, ছেদ করার ফলে এখানে প্রতি দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে সবসময়। বোঝা গেছে বিষয়টা? প্রত্যেকটা বুঝে বুঝে অ্যানালাইসিস করে পড়তে হবে, নাহলে মনে থাকবে না। আর আপনাদেরকে বলছি কালকের ক্লাসটা করলে আপনার খুবই মজা লাগবে, কালকের ক্লাস করলে বুঝবেন হ্যাঁ আমি আসলে জ্যামিতি পড়তেছি। কাল এবং আরেকটা ক্লাস, এখানে আরো দুইটা ক্লাস হবে রেখাকোণের উপর, এগুলো ক্লাস, এগুলো তো কিছুই না, এগুলো একেবারেই সহজ, একেবারেই এলিমেন্টারি লেভেলের। এর মানে মজার জিনিস হচ্ছে যখন ক্রিয়েটিভ জিনিস শেখাবো তখন আপনি মজা পাবেন, আপনি নিজে নিজে সলভ করার দক্ষতা চলে আসবে, একটু সময় দিতে হবে। যে কোনো দুইটা নেওয়া যাবে না, সন্নিহিত মানে বুঝতেই পারছেন সন্নিহিত কোণ দুইটা সেটা তো আমি দেখাই দিছি। দুটি কোণের এখানে কি বলছে, যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে তাহলে কোণ দুটিকে কি বলে? দেখছেন সংজ্ঞা পর্যন্ত পরীক্ষা আসছে, তাহলে সংজ্ঞা যদি বুঝে না পড়েন তাহলে তো বিপদ, খালি আন্দাজে মুখস্থ করলে হবে না। দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকবে এবং কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত দিকে থাকে তাহলে কোণ দুটিকে কি বলে? সন্নিহিত কোণ। এই যে বি নাম্বার অপশন, সন্নিহিত কোণ। ক্লিয়ার? নেক্সট দেখেন এখানে কি বলছে, দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে, যে পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দেখেন আপনি চিত্র আঁকাবেন, ওখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে চিত্র আঁকাবেন। এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, এরা পরস্পরকে ছেদ করছে, ছেদ করলে কয়টা কোণ তৈরি হয়? এই হলো θ1, এই হলো θ2, এই হলো θ3, এই হলো θ4, তাহলে কয়টা? চারটা। তার মানে দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে চারটা কোণ সৃষ্টি হয়, দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করলে চারটি কোণ সৃষ্টি হয়। ওকে, নেক্সট। এইবার টাকা পরস্পর ছেদি, পরস্পর ছেদি মানে কি? পরস্পরকে ছেদ করবে। হ্যাঁ, পরস্পর ছেদি দুইটি সরল রেখা ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত? তার মানে হচ্ছে দুইটা পরস্পর ছেদি সরল রেখা, মানে দুইটা সরল রেখা যে পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করবে, ছেদ করলে ওই বিন্দুতে যে চারটা কোণ সৃষ্টি হবে, এই যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটা কোণের যোগফল কত? তাহলে কি বলছিলাম, পুরো একটা সার্কেলে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি। তার মানে আমাদের উত্তর হচ্ছে 360 ডিগ্রি। এভাবে যদি না বোঝেন তাহলে দেখেন, বলেন এটা একটা সরল কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা একটা সরল কোণ, এটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 আর 180 যোগ করলে মোট 360 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তাহলে কত? 360 ডিগ্রি। তাহলে বি নাম্বার অপশন 360। নেক্সট, এখানে কি বলছে? এখানে বলছে দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটিকে আরেকটির বিপরীত কোণে কি বলা হয়? আচ্ছা, সম্পূরক কোণ চলে আসছে এগুলা। আচ্ছা,
আচ্ছা ওইগুলা 20 থেকে কত বলতো, এখানে দেখে নিচ্ছি 14 পর্যন্ত পড়ালাম না, 14 এগুলো আগামী দিন পড়াতে হবে, এগুলো পড়াই দিচ্ছি একটু, নতুন থিওরি আজকে আর পড়াবো না, শুধু সমস্যাগুলো দেখা দিচ্ছি। দেখেন এখানে কি বলছে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে, এই পরীক্ষা আসে, 90 ডিগ্রি সমান হলে তাকে কি বলে, সমকোণ। 90 ডিগ্রি সমান হলে তাকে বলে সমকোণ। সমকোণ। একটি সমকোণে থাকে, একটি সমকোণে কত ডিগ্রি থাকে, একটি সমকোণে কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি। একটি সমকোণে কত ডিগ্রি থাকে, একটি সমকোণে 90 ডিগ্রি থাকে। নেক্সট, সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ উৎপন্ন হয়? দেখেন বিভিন্ন ভাবে প্রশ্ন আসছে। সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে, একটা সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? দেখেন একটা সরল রেখার উপর আপনি একটা লম্ব আঁকেন, এই একটা সরল রেখা, এর উপর একটা লম্ব আঁকবেন, লম্ব মানে একদম খাড়া আঁকাতে হবে। কয়টা সমকোণ পাবেন? এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা। তার মানে একটা সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে দুইটা সমকোণ সৃষ্টি হবে। এই যে দুইটা সমকোণ সৃষ্টি হবে, 1 নম্বর অপশন উত্তর, দুইটা সমকোণ। ঠিক আছে, নেক্সট, এক সমকোণ অপেক্ষা ছোট কোণ, এক সমকোণ অপেক্ষা ছোট, এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে কি বলে? 90 ডিগ্রি সমান হলে সমকোণ, 90 ডিগ্রি সেটা সূক্ষ্মকোণ, 90 এর চেয়ে বড় 180 চেয়ে ছোট স্থূলকোণ, তার মানে সূক্ষ্মকোণ বলে। সূক্ষ্মকোণ কত? এই যে 4 নম্বর অপশন, 90 ডিগ্রির চেয়ে ছোট হলে সূক্ষ্মকোণ, 4 নম্বর অপশন। ঠিক আছে, নেক্সট, একটি কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে, দেখেন একটা কোণের পরিমাণ 80 ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি কোন রেঞ্জে পড়ছে বলেন তো? 80 ডিগ্রি কি জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় কিন্তু 90 এর চেয়ে ছোট, এই রেঞ্জে পড়ছে না? এই রেঞ্জে 80 ডিগ্রি কি 90 এর চেয়ে ছোট বাট জিরোর চেয়ে বড়, তার মানে এটা সূক্ষ্মকোণের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? সূক্ষ্মকোণের মধ্যে। এই যে 4 নম্বর অপশন, মান দেখেও বুঝতে পারিস না। সরল কোণের পরিমাণ কত ডিগ্রি? সরল কোণ, সরল কোণ আমি কি বলছি, সরল কোণে থাকে 2 সমকোণ থাকে, সরল কোণে 2টা সমকোণ থাকে। সরল কোণে 2টা সমকোণ থাকে, আর 2 সমকোণ মানে কি 90 90 180, তাহলে সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট, একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এটা রিপিট হয়েছে, এটা আমরা আগেই পড়ে আসছি। একটি সরল রেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুইটা সন্নিহিত কোণ সৃষ্টি হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। এটাও তো পড়ছি আমরা। দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল, সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। পড়ে আসলাম না, যে সন্নিহিত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। এক সমকোণ থেকে বড় কিন্তু 2 সমকোণ থেকে ছোট, এটা কি হবে? এক সমকোণ থেকে বড়, এক সমকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড়, এই যে 90 ডিগ্রির চেয়ে বড়, 2 সমকোণ মানে 180 এর চেয়ে ছোট, তাহলে 90 এর চেয়ে বড় 180 এর চেয়ে ছোট, সেটা কি? সেটা স্থূলকোণ, সেটা স্থূলকোণ। হ্যাঁ, স্থূলকোণ। এগুলো সহজ বাট পরীক্ষায় আসে, দেখা যাচ্ছি। কোনটি স্থূলকোণ? তো স্থূলকোণ মানে কি বুঝতেই হবে, 180 এর চেয়ে বড় দেখতে হবে, 180 এর চেয়ে বড় বাট স্থূলকোণ। 90 এর চেয়ে বড়, 90 এর চেয়ে বড় 180 এর চেয়ে ছোট, 90 এর চেয়ে বড় 180 এর চেয়ে ছোট, তাহলে দেখেন এটা কিন্তু 180 সরল কোণের সমান হবে না। এই যে 160 ডিগ্রি, 90 এর চেয়ে বড় বাট 180 এর চেয়ে ছোট, 160 ডিগ্রি। নেক্সট, স্থূলকোণ কোনটি? স্থূলকোণ 90 এর চেয়ে বড় দেখতে হবে, প্রথমে দেখতে হবে 90 এর চেয়ে বড়, 90 এর চেয়ে বড় অপশনে একটাই আছে, এই যেটা স্থূলকোণ। ঠিক আছে, 150 ডিগ্রি কোণ, 150 ডিগ্রি কোণ রেঞ্জে পড়ছে বলেন তো? 90 এর চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট, দেখেন 90 এর চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট, তার মানে স্থূলকোণের রেঞ্জে পড়ছে। 2 সমকোণ অপেক্ষা বড়, দেখেন 2 সমকোণ অপেক্ষা বড়, 2 সমকোণ মানে 180 এর চেয়ে বড়। 4 সমকোণ, 4 সমকোণ মানে কিন্তু 360, 4 9 36, 360 অপেক্ষা ছোট, তাহলে 180 এর চেয়ে বড় মানে প্রবৃদ্ধ না, 360 এর চেয়ে ছোট প্রবৃদ্ধ, তাহলে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, 182 ডিগ্রি কোণটা কেমন? 182 ডিগ্রি, 182 ডিগ্রি কি 180 এর চেয়ে বড়, আর 180 এর চেয়ে বড় আবার 360 এর চেয়ে ছোট, 180 এর চেয়ে বড় হলে কি? প্রবৃদ্ধ কোণ, ডি নাম্বার অপশন। নেক্সট, 250 ডিগ্রি কোণ, এই যে 250 ডিগ্রি কোন রেঞ্জে পড়ছে? এগুলো যদিও দেখানো উচিত না, তাও বলছি। 250 ডিগ্রি দেখেন 180 এর চেয়ে বড় কিন্তু এটা, কিন্তু 360 এর চেয়ে
ছোট, আর 180-র চেয়ে বড় 360-এর চেয়ে ছোট, সেটা কি? প্রবৃদ্ধ কোণ। যাতে এখানেই প্র্যাকটিস হয়ে যায় এই জন্য করাচ্ছি। 253 ডিগ্রি কেমন বলেন? 253 ডিগ্রি এটা কি 180-র চেয়ে বড় না? 180-র চেয়ে বড়, আবার কি 360-এর চেয়ে ছোট। 180-র চেয়ে বড় 360-এর চেয়ে ছোট হলে প্রবৃদ্ধ কোণ, জানেন, বি নাম্বার অপশন। ওকে, তাহলে এখানে এই যে 35 পর্যন্ত করালাম, আর ওদিকে কিছু থেকে গেল। হ্যাঁ, আমরা এগুলা আগামী ক্লাসে, মানে আগামীকাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, মানে রেখাকোণের সব গুরুত্বপূর্ণ টপিক আর কি, টাইপটা, সেটা হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ। যেখান থেকে পরীক্ষায় মানে কোণের, রেখাকোণের যদি বলি 80% কোশ্চেন, সেটা হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ রিলেটেড। সহজ টাইপ হচ্ছে দুইটা কোণের যোগফল 90 আর দুইটা কোণের যোগফল 180। বাট এর মধ্যে যে কত মার প্যাচ আছে সেটা আপনারা আগামীকালকের ক্লাসে দেখতে পাবেন। তো আগামীকালকের ক্লাসে আমাদের দেখা হবে হচ্ছে 9:15। আগামীকালকের ক্লাসটা একটু লং হতে পারে, মানে মোটামুটি দেখা গেল যে 2 ঘন্টা যেতে পারে। কালকের ক্লাসটা একটু প্রিপারেশন নিয়ে আসেন আগে থেকে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।